অন করলাম অ্যান্ড আজকের টপিক হচ্ছে, যেহেতু গত শুক্রবারে ক্লাস নেওয়ার কথা ছিল বাট আনফর্চুনেটলি ওটা নেওয়া হয়নি, তো আপনাদের আজকে একটু আমি চেষ্টা করব এক্সট্রা টাইম নিয়ে ব্যাকআপ করায় দেওয়ার জন্য টপিকটা, যাতে আমরা আজকে 4 নাম্বার ক্লাস, যেহেতু আমি চেষ্টা করব 5 নাম্বার ক্লাসের কিছু এলিমেন্ট নিয়ে কথা বলতে, যেটা নিয়ে অলরেডি কথা বলা হয়ে গেছে আমার জানা মতে। তো আমরা আগে আপাতত আজকের 4 নাম্বার ক্লাসের টপিকটা নিয়ে একটু কথা বলি। আশা করি স্ক্রিন প্রপারলি দেখা যাচ্ছে। আজকের আমাদের টপিক হচ্ছে টুলসের পাশাপাশি টেক্সট অ্যান্ড টাইপোগ্রাফির কিছু বেসিক নিয়ে। লাইক আমরা যখন ডিজাইন করব, ডিজাইনে আমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি থাকে কিন্তু লেখার কাজগুলোতে। লাইক আমি একটা ডিজাইন করলাম, সেই ডিজাইনে যদি আমার এলিমেন্টগুলোকে রিডেবিলিটি যদি আমি প্রপারলি গুছায় না দিতে পারি, মানে মানুষ অ্যাড দেখতেছে, অ্যাডের যদি ডিটেলসই আমার কাছে কেউ পড়তে না পারে, বা ওই লেখার একটা সৌন্দর্য যদি না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক ইস্যু হবে, ডিজাইনে ইস্যু থাকে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি অ্যাজ এ ডিজাইনার টাইপোগ্রাফিতে অনেক বেশি ফোকাস দিয়ে থাকি। টাইপোগ্রাফিতে অ্যাকচুয়ালি কী কী থাকে? টাইপোগ্রাফিতে আমাদের থাকে ফন্ট চুজ করার বিষয়টা, কোন ফন্টে আমি ডিজাইনে কোন ফন্ট ইউজ করলে আমার ডিজাইনটা সুন্দর হবে, ক্লাসিক একটা লুক নিয়ে আসবে, অথবা মানুষ পড়তে সুবিধা বোধ করবে, এরকম কিছু। দেন আমরা অ্যালাইনমেন্ট কিভাবে করব, লাইনগুলো এক সিরিয়ালে রাখলে বেটার হবে, নাকি মিড অ্যালাইনমেন্ট করলে বেটার হবে, নাকি রাইট অ্যালাইনমেন্ট করলে বেটার হবে, এই জিনিসগুলো আমরা একটু ফলো করে থাকি। দেন হচ্ছে আমাদের ফন্ট পেয়ারিং, আমরা একই ফন্ট দিয়েই অলওয়েজ ডিজাইন করে যাব, নাকি কিছু কিছু জায়গায় আমার ফন্টের পেয়ারিংয়ের কাজটা, লাইক ব্যালেন্স করা, আমি হেডিংয়ের জন্য কোন ফন্ট ইউজ করতেছি, সাব হেডিংয়ের জন্য কি ইউজ করতেছি, কোন স্টাইলের ফন্ট, বা ছোট ছোট মাইনর ডিটেলসের জন্য বড় বড় ফন্ট ইউজ করতেছি, নাকি খুব স্মল ডিটেলযুক্ত ফন্টের স্টাইল ইউজ করতেছি, ইত্যাদি ইত্যাদি আমাদের এখানে আজকের মোটামুটি জিনিসে থাকবে। আর সাথে হচ্ছে আমাদের টেক্সট টুল, যেটা অলরেডি আমাদের ফটোশপের একটা পার্ট, টাইপ টুলে যে কাজটা আমরা বলে থাকি, ঠিক আছে? তো আমরা দেরি না করে, অ্যান্ড লাস্টলি আরেকটা যেটা ছিল, সিম্পল পোস্টার প্র্যাকটিস। দ্যাট মিন্স আমরা বিগত 3টা আর আজকের 4 নাম্বার ক্লাসে এতদিন হয়তো আপনাদের কোনো টাস্ক ওইভাবে প্রোভাইড করা হয়নি, জাস্ট দেওয়া হয়েছিল প্র্যাকটিস। আজকে অফিসিয়ালি আপনাদেরকে রিয়েল লাইফ প্র্যাকটিস টাস্ক দিয়ে দেওয়া হবে, আর ওইটারই আমি ক্লাসটা ফুলফিললি দেখাবো একটা সিম্পল পোস্টার ডিজাইন করে, যেখানে আমাদের সিলেকশনের কাজ থাকবে, ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ থাকবে, অ্যান্ড প্রোডাক্টে টেক্সটিংয়ের টাইপোগ্রাফির কাজ থাকবে। আমি ফুল একটা পোস্টারেরই কাজ লাইভ আজকে দেখাবো। তো এই ক্ষেত্রে যেটা হতে পারে, হয়তো ক্লাসটা একটু লেন্দি হয়ে যেতে পারে, 1 ঘন্টা 1.5 ঘন্টাও হবে। আর সেই ক্ষেত্রে যেহেতু এখন আমরা গুগল মিটের প্রিমিয়ামটা অ্যাক্সেস নিতে পারিনি, এর জন্য দুঃখিত, বাট সুন ইনশাল্লাহ নিয়ে নিব, কারণ সামনে যেহেতু ঈদ একটা ঝামেলা আছে। সো ওই অ্যাক্সেসটা নেওয়া হয়ে গেলে আপনাদের আর ক্লাস নিয়ে লেন্থি টাইম যাচ্ছে, বারবার লিঙ্ক প্রোভাইড করে, ওইটা নিয়ে কোনো ইস্যু হবে না। সো যদি আজকে ক্লাস একটু লম্বা চলে যায়, আমি সেকেন্ডারি আরেকটা লিঙ্ক প্রোভাইড করে দিব, ওই ক্লাসটিতে আপনারা সবাই আবারও জয়েন করে ফেলবেন। তো আর দেরি না করে শুরু করি আমাদের আজকের টেক্সট অ্যান্ড টাইপোগ্রাফি বেসিক্সে। তো প্রথমেই আমি আগে একটা ফাইল নিয়ে নিই, যেই ফাইলটাতে আমরা আজকে কাজ করব। সাধারণত আমি একটু ভার্টিক্যাল পোস্টার নিয়ে কাজ বেশি করতে পছন্দ করি। এছাড়াও আমরা চাইলে আমাদের যে ফেসবুকের বা ইনস্টাগ্রামের যে সোশ্যাল মিডিয়ার মেজারমেন্ট, ওইটা নিয়েও আমরা কাজ করতে পারি। তবে ভার্টিক্যাল পোস্টার নিয়ে যদি আমরা কাজ করি, সেক্ষেত্রে আমি মাপটা ইউজ করে থাকি। ওয়াইডে হচ্ছে 1350, ওয়াইডে না, হাইটে হচ্ছে 1350, ওয়াইডে হচ্ছে 1080 অর সামথিং, এরকম আমি অ্যাপ্লাই করি, মানে ফুল আমার ক্যানভাসটা হবে ভার্টিক্যালি। রেজুলেশন আমি এখানে 500 দিচ্ছি বেটার কোয়ালিটির জন্য, আর পিক্সেল পার ইঞ্চি সব ঠিক থাকবে, আমি ক্যানভাসটা ক্রিয়েট করে দিই। সো এইটা হচ্ছে আমার ভার্টিক্যালি একটা পোস্টার ডিজাইনের ক্যানভাস। এই মাপটা দিয়ে আমি চাইলে যে কোনো মুভি পোস্টার হতে পারে, যেটার অনলাইন কপি সেল করতে পারি। অনেকে হচ্ছে উইদাউট প্রিন্ট ইবুক যেটা থাকে, লাইক অনলাইনে আমরা যখন কোনো বই পড়ি, পিডিএফ হতে পারে, অনলাইন কপি হতে পারে, ওইটার বইয়ের কভারটাও কিন্তু আপনার ফটোশপই অনলাইনে সাবমিট করার জন্যই কিন্তু এই মাপে ইউজ করা হয়ে থাকে। প্রিন্টের জন্য যখন হবে, তখন কিন্তু আবার ডিফারেন্ট মাপে আপনাকে ওইটা ডিজাইন করতে হবে, ঠিক আছে? সো আমার এই ভার্টিক্যালের যে মাপটা আজকে দিলাম,
1350/1080, এটা দিয়ে আপনি মুভি পোস্টার থেকে শুরু করে অনলাইন যে কোনো পোস্টারের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। ইনফ্যাক্ট ফেসবুকে অনেক সময় দেখবেন অনেকে অ্যাড দেয় ভার্টিক্যাল ডিজাইনের। আপনি যদি মোবাইল দিয়ে দেখেন আপনার এই দুই পাশে একটু গ্যাপ থেকে যায় লম্বা ডিজাইনটার কারণে, তো ওইটাও অ্যালাউড আছে, সমস্যা নেই। এখন আসি আমরা টাইপোগ্রাফির বেসিক নিয়ে। আমি এখানে প্রথমেই কথা বলবো ফন্ট নিয়ে, ঠিক আছে? ফন্ট স্টাইলস। ফন্ট স্টাইলের মধ্যে যখন আমরা এরকম গুগলে সার্চ করি, অ্যাভেলেবল বিভিন্ন রকমের ফন্টের এক একটার স্টাইল থাকে, স্যান্স সেরিফ, সেরিফ এরকম বিভিন্ন নামের থাকে, তাই না? তো এখানে যেমন আমরা দেখতেছি স্যান্স সেরিফ, সেরিফ, হ্যান্ড রিটেন, স্ক্রিপ্ট, ডিসপ্লে অ্যান্ড মোনোস্পেসড। তো এইটা টোটাল 6টা ক্যাটাগরি দেওয়া। আমি এখানে একটু ইমেজ আকারে নিয়ে আসি। সো এখানে আমার টোটাল একটা ফন্টের 6টা ক্যাটাগরি ইনক্লুড করা আছে। প্রথমটা হচ্ছে স্যান্স সেরিফ, সেকেন্ড হচ্ছে সেরিফ, 3 নাম্বারটা হচ্ছে হ্যান্ড রিটেন, 4 নাম্বারটা হচ্ছে স্ক্রিপ্ট, 5 নাম্বার ডিসপ্লে অ্যান্ড 6 নাম্বার হচ্ছে মোনোস্পেসড। এর মধ্যে আমাদের সবচেয়ে বেশি ইউজ করা লাগে সেরিফ অ্যান্ড স্যান্স সেরিফ ক্যাটাগরির ফন্টগুলোকে। এখন ডিফারেন্সটা কি? আমরা স্যান্স সেরিফ এবং সেরিফ ক্যাটাগরি হচ্ছে দুইটা ফ্যামিলি, ঠিক আছে? এটা একটা ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি, এটা আর একটা ফন্ট ফ্যামিলি। এই ফন্ট ফ্যামিলির মধ্যে তাদের অনেকগুলো মেম্বার আছে স্যান্স সেরিফ ক্যাটাগরিতে, আর সেরিফের ক্ষেত্রেও অনেকগুলো ক্যাটাগরি আছে, ঠিক আছে? এই দুইটার মধ্যে এই তিনটা কানেক্টেড, অর্থাৎ ওরা যদি দুইটা আলাদা আলাদা ফ্যামিলি মেম্বার হয়, হ্যান্ড রিটেন, স্ক্রিপ্ট, ডিসপ্লে, মোনোস্পেস যেই ফন্ট ক্যাটাগরি, এরা কিন্তু ফ্যামিলি মেম্বার হিসেবে কাজ করে, আলাদা কোনো ফ্যামিলি এরা না। বাট ফন্ট যখন আমরা অ্যাপ্লাই করি, আমরা যখন ওয়েবসাইটগুলো থেকে কোনো ফন্ট নিয়ে কাজ করি ডাউনলোড করে, তখন দেখবেন এগুলোকে আলাদা আলাদা ক্যাটাগরাইজড করে দেওয়া আছে। এখন প্রশ্ন থাকতে পারে, এই দুইটা ফ্যামিলি হইলে এই 4টা কেন ফ্যামিলির হিসেবে কাজ করতেছে না, ফ্যামিলি মেম্বার হিসেবে কাজ করতেছে? কারণ আমাদের স্যান্স সেরিফ ফন্টগুলো একটু ডিফারেন্স আছে, সেরিফ ক্যাটাগরির ফন্টেও ডিফারেন্স আছে। যেমন স্যান্স সেরিফ ফন্টগুলোতে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে বলে থাকি স্ট্রোক, লেখার উপরে, বা বাংলায় যদি আরও বলি মাত্রা। যেই সকল ফন্টে কোনো এক্সট্রা লেটারগুলোর উপরে কোনো মাত্রা থাকে না, যেমন এখানে আমার কোনো এক্সট্রা কোনো মাত্রা ইনক্লুডেড নাই, সেগুলোকে আমরা বলে থাকি স্যান্স সেরিফ ক্যাটাগরির ফন্ট, ঠিক আছে? অপরদিকে যেই সকল আমাদের ফন্টগুলোতে এইরকম নিচে একটু মাত্রা টাইপের থাকে, একটু ড্যাশ টাইপের থাকে, এগুলোকে আমরা বলে থাকি সেরিফ ক্যাটাগরির ফন্ট। এই সেরিফ ক্যাটাগরির ফন্টের আন্ডারে আপনি চাইলে হ্যান্ড রিটেনটাকেও রাখতে পারেন, কারণ হ্যান্ড রিটেন স্টাইলটাই হচ্ছে যেন কেউ হাত দিয়ে ফন্টটাকে মেক করছে। অ্যান্ড খুব কেয়ারফুলি যদি লক্ষ্য করি, এখানে কিন্তু স্ট্রোক আউটলাইন হয়ে আছে, ঠিক আছে? দেন আমি যদি স্ক্রিপ্টেড ফন্ট কোনগুলো? সিগনেচার বেসড ফন্ট। অনেকে দেখবেন স্টাইলিশ কিছু সিগনেচার মেক করতেছে জাস্ট নাম দিয়ে, অ্যান্ড আমরা টাইপ করতেছি নামটা, বাট ফন্টটা আসতেছে সিগনেচারের রূপে, এগুলোকে আমরা স্ক্রিপ্টেড ফন্ট বলে থাকি। তো এখানেও কিন্তু আপনার এই যে পয়েন্ট আউট করে দেওয়া আছে যে এই জিনিসটা কিন্তু সেরিফ ক্যাটাগরির আন্ডারই পড়ে, ঠিক আছে? ডিসপ্লে ফন্টটা হচ্ছে এখনকার কারেন্ট মডার্ন জেনারেশনদের জন্য অনেক সুইটেবল একটা ফন্ট, কারণ এইটা আপনার এক্স্যাক্ট কোনো পারফেক্ট এ লেটার বা ও লেটার এই ধরনের কোনো লেটার বেস না, বাট দেখতে লেটার শেপের মতো। আপনি যদি বলেন যে একটা পানির যে শেপ থাকে, আপনি একটা পানিকে যখন কোনো গ্লাসে দিবেন, ওই গ্লাসেই কিন্তু আপনার পানিটাকে যখন ঢালাচ্ছে ওইটা কিন্তু সেই শেপটাই আকার নিচ্ছে, অনেকটা ওই টাইপের ফন্ট। আপনি যেই ফন্টটা এখানে দেখতেছেন এ লেটারটা, এটা কিন্তু পারফেক্ট কোনো এর শেপের না, বাট এ রিপ্রেজেন্ট করতেছে, এরকম হিজিবিজি টাইপের একটু ঢেউ খেলানো স্টাইলটাকেই বলা হচ্ছে ডিসপ্লে ক্যাটাগরির ফন্ট। আর লাস্টে হচ্ছে মোনোস্পেসড হচ্ছে আমাদের স্যান্স সেরিফ যে ক্যাটাগরিটা আছে, যেটাতে কোনো মাত্রা নাই, ওইটারই ফন্টের যে উইথটা থাকবে, প্রস্থটা যতটুকু থাকবে, ওইটার একটা সাইড একটু চিকন থাকবে আর একটু এরকম মোটা থাকবে, মানে আপনার এখান থেকে একটা স্পেস কমায় দেওয়া হচ্ছে, এটাকে এই কারণে বলা হচ্ছে মোনোস্পেস। এটাও আমরা হেডলাইনের ক্ষেত্রে, সাব হেডলাইনের ক্ষেত্রে অনেক সময় ইউজ করে থাকি, বাট আমার মেইন হচ্ছে স্যান্স সেরিফ, সেরিফ, এই দুই ক্যাটাগরির। এখন এখানে 6 ক্যাটাগরির যে ফন্ট নিয়ে যে আলোচনা করলাম, আমরা ফন্টগুলো অ্যাকচুয়ালি কোথা থেকে কালেক্ট করে কাজ করি? একটা ওয়েবসাইট আছে 1001,
1001 প্রথম যে লিঙ্কটা দেখতে পারবেন এইটা হচ্ছে আমার ফ্রি প্রিমিয়াম ফন্ট ডাউনলোডের প্ল্যাটফর্ম। এটা ছাড়াও আরেকটা ওয়েবসাইট আছে, সেটাও নিয়ে বলতেছি। এখানে আসলে আপনি দেখবেন ফন্টের অ্যাভেলেবল কিছু আলাদা করে তারা ক্যাটাগরাইজড করে দিছে। আমি যদি এখানে মোড়ে ক্লিক করি, এখানে কিন্তু এক একটা আলাদা আলাদা ক্যাটাগরি, যেমন স্যান্স সেরিফ আছে, সেরিফ আছে, ঠিক আছে। তো আমি যদি সেরিফ ক্যাটাগরির ফন্টে চলে যাই, এখানে কিন্তু সেরিফ স্টাইলেরই প্রত্যেকটাতে দেখবেন মাত্রা আছে। এই যে স্ট্রোকটা, এটাও কিন্তু সিগনেচার ফন্টের সাথে রিলেটেড আছে। এখন যদি বলেন সিগনেচার ফন্টগুলো একটু যদি দেখাতেন, অবশ্যই সিগনেচারে আমি যদি ক্যাটাগরিতে ক্লিক করি, এই স্টাইলেই কিন্তু আমার ফন্টগুলো আসতেছে, ঠিক আছে। অ্যান্ড এটা টাইপ করলে এরকমই আউটপুটটা আমাদের ডিজাইনে দিবে। সো কখন কোনটা ইউজ করব, কোন ফন্ট নিয়ে আমার রেগুলার কাজ করা লাগবে, এগুলো আসলে প্র্যাকটিসের উপর আপনার কাজ করে যেতে হবে। অ্যান্ড আমার সাজেশন হিসেবে আমরা খুব মিনিমাল লেভেলের ডিজাইনগুলো যখন কাজ করি, সবচেয়ে জেনারেল অ্যান্ড পপুলার ফন্ট হচ্ছে পপিন্স, সেকেন্ডে হচ্ছে রোবোটো, আরেকটা ছিল মেবি লেক্সা কি হেক্সা টাইপের ফন্টটা, আমার ঠিক নামটা খেয়াল নেই, ওখানে সার্চ করলে পেলেও পেতে পারি। হেক্সা ফন্ট, এই যে হেক্সানোভা, এই ফন্টটা, এইটাও আমরা কিছু কিছু জায়গায় জেনারেলি ইউজ করে থাকি, ঠিক আছে। অপরদিকে আমরা এখানে একটা ওয়েবসাইট দেখলাম, ডিএ ফন্ট নামে আরেকটা ওয়েবসাইট আছে। এইটাও আরেকটা প্রিমিয়াম যে ফন্টগুলো থাকে এবং ফ্রি যেগুলো থাকে সব এক প্ল্যাটফর্মে সাজানো ক্যাটাগরি ওয়াইজড, ঠিক আছে। তো এখানে ব্রাশ টাইপের ফন্ট আছে, হ্যান্ড রিটেন আছে, আমরা এখান থেকে সব কালেকশন করে ইউজ করতে পারবো। এখন আমরা ফন্ট ইউজটা করব কিভাবে, দেখলাম তো যে আমরা এখান থেকে ফন্ট দেখতে পারি, ঘাটাঘাটি করে ডাউনলোডও করতে পারি। সো আমি ফার্স্টে এই ফন্টটা ডাউনলোড করব, আমার ধরলাম আমার এটা ভালো লাগছে। সো এই ফন্টের নাম হচ্ছে, নামটা আপনার খেয়ালে রাখতে হবে, কারণ এই নাম দিয়ে আপনার ফটোশপে ফন্টটাকে কী করতে হবে, খুঁজতে হবে। নামটা হচ্ছে এনসিএল গ্যাসড্রিফো। তো আমি এখানে জাস্ট ডাউনলোড আইকনে আছে, আমি ডাউনলোডে ক্লিক করলাম, ফন্টটাকে ডাউনলোড করে নিই। ডাউনলোড করে এই জিপ ফাইলটা ক্লিক করলাম। এটার ভিতরে আমার ওটিএফ অথবা টিটিএফ দুই ফাইল ফরম্যাট থাকবে, দুইটা ফাইল ফরম্যাট থাকবে। আমরা যে কোনো একটা ইনস্টল করে নিলেই সেম কাজ করবে। আর ওটিএফ এর মিনিংটা হচ্ছে ওপেন টাইপ ফন্ট। এটার কাজ কি, ওপেন টাইপ ফন্টগুলো আপনি শুধু অফলাইন বেসড কাজের ক্ষেত্রে না, অনলাইনে আপনি ব্রাউজারে, ফেসবুকে, ইনস্টাগ্রামে অনেকে দেখবেন স্টাইলিশ কিছু ফন্ট দিয়ে টাইপিং করতেছে, আপনি চাইলে এই ফন্টটাকে ওই ক্ষেত্রে ইউজ করতে পারবেন। তবে সেটা আবার মোবাইল দিয়ে পসিবল না, আপনি যদি নিজের পিসিতে ব্রাউজার দিয়ে কাজটা করেন তখনই আপনার এই ফন্টটা অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে। তো আমরা কারেন্টলি এই ফন্টের এই ফাইলটা ক্লিক করব, এখানে ইনস্টল লেখা আসবে, কয়েক সেকেন্ডের মধ্যে এটা ইনস্টল হয়ে যাবে। সো এটা অলরেডি আমার ইনস্টল দেখে আমার এখানে বলতেছে এটা রিপ্লেস করে দিতে, তো আমি এটা রিপ্লেস করে আবারও দেখাই। সো এই যে ইনস্টল হয়ে গেছে, আমি এখন এটা ক্লোজ করে দিব। ফন্টের নাম ছিল এনসিএল গ্যাসড্রিফো। এখন আমি ফটোশপে আসি, ফটোশপে আসলাম আমার টাইপিংয়ের জন্য, যেহেতু আজকের টপিকটা হচ্ছে টেক্সটিংয়ের, তো এইখানে আমার দেখবেন টি লেখা আছে, দ্যাট মিনস এটা আমার টাইপ টুল বা টেক্সট টুল। সো আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি হরাইজন্টাল টাইপ টুল, একটা সেন্টেন্স এখন আমি রেডি করব। সাপোজ আমি যদি লিখি ফটোশপ, লিখলাম, কালারটাকে চেঞ্জ করতে হবে, এই কালার আসলে চোখে পড়তেছে না। সো আমি এটাকে ডাবল ক্লিক করলে সিলেকশন হয়ে যাবে লেখাটা। এই যে উপরে মেনু বারে আমার এখানে কালারের বক্স দেওয়া আছে, সো আমি এখান থেকে র্যান্ডম যেই কালার ওইটা নিয়ে ওকে দিয়ে দিব, টিক চিহ্ন দিলে আমার এখানে ফন্টটা বসে গেল। এখানে আরেকটা ফন্ট অ্যাপ্লাই করা, সো আমি যেটা ডাউনলোড করলাম একটু আগে সেটাই আমি এখন ইউজ করে দেখব। সো ডাবল ক্লিক করলাম, সিলেকশন হয়ে গেল। এই যে উপরে আমার এই ফন্টের নাম সার্চ করার বক্সটা দেওয়া আছে, আমি চাইলে ডান পাশে একটা লিস্ট আছে, আমি ফুল লিস্ট ওপেন করে আমার এই ফটোশপে ইনস্টল করা যত ফন্ট সব আমি এক সিরিয়ালে দেখতে পারবো। তো আমি এখন সার্চ করি, টাইপ করব আমার এই সার্চ বক্সে এনসিএল নামের ফন্টটা, অ্যান্ড এই যে আমার ফন্টটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে। খুব সিম্পল জিনিস, আমরা র্যান্ডম যে কোনো ফন্ট ডাউনলোড করে ইনস্টল করব আর যে কোনো লেখার উপরে ইনস্ট্যান্ট চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে। সো এইটা গেল আমার ফন্ট নিয়ে। এখন আমরা পরের যে টেক্সট টুলের পরের আরও যে তিনটা টুল আছে সেটা একটু দেখাই। এটা ছিল হরাইজন্টাল, মানে পাশ বরাবর আপনার টাইপিংটা হবে। এটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল, দ্যাট মিনস আপনার লেখাটা হবে কীভাবে, লম্বালম্বিভাবে। সো আমি যদি এখানে টাইপ করি,
এখানে আমি টাইপ করলাম, ওকে দিলাম। ও না, এটা মনে হয় অন্য টুল অ্যাক্টিভেট হয়ে গেছে। হ্যাঁ, এবার ঠিক আছে। সো আমি যদি এখন টাইপ করি, লেখাগুলো কিন্তু আমার ভার্টিক্যালি বসতেছে। ওকে। আর পরের যে দুইটা টুল ছিল, এই দুইটা টুলটা হচ্ছে আমরা মেবি মাস্কিংয়ের কাজ দেখছিলাম ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে, রাইট? সো টাইপিংয়ের ক্ষেত্রেও আমার এখানে মাস্কিংয়ের কাজ আছে, ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল। তো এটা আসলে কি কাজ করে? এটা আসলে আমরা যে লেখাটা লিখতেছি, লেখাটা যেই শেপে আছে ওই শেপে আমার ছবির উপরে কোনো একটা স্পেসিফিক এরিয়াকে সে সিলেকশন করবে লেখার অক্ষরটার শেপ অনুযায়ী। তো আমি যদি একটা ইমেজ নিয়ে আসি এখান থেকে, পিন্টারেস্ট থেকে কোনো ডেমো ইমেজ নিয়ে যাই, সাপোজ এইটা, কপি ইমেজ, পেস্ট। ঠিক আছে, এখন আমি হরাইজন্টাল টাইপ মাস্ক, ভার্টিক্যাল টাইপ মাস্ক দুইটাই সেম, জাস্ট পাশাপাশি এবং লম্বালম্বি আমি হরাইজন্টাল দিয়ে দেখাচ্ছি। ফন্টটাও একটু চেঞ্জে আনি যাতে চোখে পড়ে। সো আমি এখানে সাপোজ লিখলাম ফটোশপ, এই যে লেখাটা লিখলাম, ঠিক আছে? লিখার পরে যেই আমি এটাতে ওকে দিয়ে দিব, দেখেন আমার এটা কিন্তু টেক্সটটাকে সে সিলেকশন করে দিছে আমার এই ছবির উপরে। এখন যদি আমি এটা মাস্কিং করি, তাহলে কি হলো, ওই ছবির পার্টটাই আমার টেক্সটে অ্যাপ্লাই হয়ে গেছে। আমি এখন টেক্সটটাকে যেদিকেই নাড়াবো সেটাই কিন্তু ওদিকে যাবে। অ্যান্ড কোয়েশ্চেন থাকতে পারে, এটা কি আর এডিট করতে পারবো? আনফর্চুনেটলি নট, আপনি টেক্সটটাকে এডিট করতে পারবেন না। কিন্তু আমরা অনেকে এই মেথড ছাড়াও এই সেম এলিমেন্টের যে কাজটা এটা আমরা করে থাকি, সেটা যদি আমি একটু দেখাই। সাপোজ আমার এই ছবিটা ছিল, ওকে, আমি এখানে নর্মালি আমরা যে টেক্সট লিখি, PHOTOSHOP, মনে হয় অ্যাপ্লাই হয়নি, অ্যাগেইন সাপোজ এখানে আমরা ফন্টটা চেঞ্জ করি, এটাতে দিলাম। ঠিক আছে, এই যে আমি লেখাটা যে লিখলাম আর ছবিটা যে এখানে দেওয়া আছে, আমরা লেয়ার দিয়ে মেইনলি এই কাজটা ম্যানুয়ালি করে থাকি। তখন আমরা চাইলে টেক্সট চেঞ্জ করলেও আমাদের খুব একটা সমস্যা হয় না। সেটা কিভাবে? এই টেক্সটের উপরে আমি ছবিটাকে দিচ্ছি। ঠিক আছে, আমার টেক্সটটা নিচের লেয়ারে পিছনে, ছবিটা হচ্ছে সামনে। এই দুইটা লেয়ারকে আমরা কানেক্ট করে দিই। এটাও কিন্তু আজকের আমাদের টপিকের একটা পার্ট। আমরা দুই লেয়ারটাকে কানেক্ট করে দিই, উপরেরটার সাথে নিচেরটাতে। কিভাবে? এই দুই লেয়ারের মাঝে আমি জাস্ট মাউসটা রাখবো, কিবোর্ডের অল্টার বাটন ধরে রাখবো, আর একটু নাড়ালে দেখবেন এখানে একটা অ্যারো সাইন চলে আসছে। আমি জাস্ট এটাতে ক্লিক করব। এতে কি হয়ে গেল, আমার পুরো লেখাটার ভিতরে ছবিটা বসে গেছে। অ্যান্ড আমি চাইলে এখন এই টেক্সটে এডিট করতে পারি। সাপোজ অ্যাডোবি লিখলাম, লিখতেছি, আমার ছবিতে কিন্তু কোনো মানে ছবির কোনো হচ্ছে না, সমস্যা হচ্ছে না। টেক্সট আমি চাইলে যখন তখন এডিট করতে পারতেছি। এখন যদি বলেন আমি ছবির পজিশনটা চেঞ্জ করতে চাই, তাহলে সুন্দর মতো ছবির যে লেয়ারটা সেটাকে সিলেকশন করতে হবে, কন্ট্রোল-T দিয়ে আপনি আপনার মতো করে পজিশনটা ছোট বড় যেইভাবে আপনার মনে হয় সাজালে বেটার হবে ওভাবে রাখতে পারেন। কারণ এই যে লেয়ারটা, উপরের লেয়ারটাকে আমরা নিচের লেয়ারের সাথে কানেক্ট করে দিছি। আমরা যাই চেঞ্জ করব, উপরেরটাতে কাজ করলে নিচেরটার লেখার ভিতরে ওইটার এফেক্টটা পাওয়া যাবে। আর যদি দুইটাকে একদম মনে করেন আপনার ডান, আপনার এই ডিজাইনের কাজটা হয়ে গেছে, এটাকে ফিক্সড করে রাখতে চান, দুই লেয়ারটাকে একসাথে সিলেকশন করবেন, কন্ট্রোল ধরে দুইটা লেয়ার একসাথে সিলেকশন করব, মাউসের রাইট ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটা প্রপারলি একটা এলিমেন্ট হিসেবে কনভার্ট হয়ে গেছে। হোপফুলি বুঝাতে পারছি এই কাজটা। ঠিক আছে, সো আমাদের ফন্টের বিষয়টা বললাম, ক্যাটাগরি নিয়ে আলোচনা করলাম, অ্যান্ড আমরা আরেকটা টপিক কি ছিল যেন, ফন্ট পেয়ারিং, এটার একটা বিষয় আছে। এটা একটু আমরা বিভিন্ন ডিজাইনের ছবি দিয়ে একটু প্রোভাইড করতে পারি। যেমন আমরা এখানে পোস্টার ডিজাইন নিয়ে যদি কথা বলি, ফন্ট পেয়ারিংয়ের বিষয়টা এই ডিজাইনটাতে একটু লক্ষ্য করি। এখানে যেটা দেখতেছি আমরা, দুই টাইপের ফন্ট ইউজ করে ডিজাইনটাকে পেয়ারিং করে পোস্টারটা করা হয়েছে। প্রথমটা খুবই সিমেট্রিক্যাল একটা ফন্ট, অ্যান্ড এটা দেখেই বোঝা যাচ্ছে এটা স্যান্স সেরিফ ক্যাটাগরির, কারণ এই ফন্টে আমার এক্সট্রা কোনো রকমের মাত্রা বা স্ট্রোক নাই। ঠিক আছে, দেন এইটারই একটু বোল্ড ভার্সন হতে পারে,
আমার দেখে মনে হচ্ছে যেটা। দেন এই নিচের যে কন্ট্যাক্ট আজ নাও যে সিটিএ বাটনের মতো কাজটা দেওয়া হয়েছে, এখানেও কিন্তু সেম ফন্টই ইউজ করা হয়েছে। এখন যদি আরেকটু প্রিমিয়াম লেভেলের ডিজাইনে যায়, প্রিমিয়াম ডিজাইন বলতে কোন টাইপের, যেমন এটা হতে পারে ওয়েডনেসডে লেখাটাকে সে কিভাবে রিপ্রেজেন্ট করছে, এখানে পুরোটাই এক ফন্টের কাজ, আর এই নিচের ছোট ডিটেলসের জন্য আরেকটা ফন্ট ইউজ করা হচ্ছে। দেন একটু ফাঙ্কি টাইপের বা মডার্ন ডিজাইন যেগুলো হয়ে থাকে সবচেয়ে বেশি, সেই ক্ষেত্রে এই টাইপের ফন্ট আমরা ইউজ করে থাকি। অ্যান্ড এখানে কিছু মোশনের কাজ দেওয়া হয়েছে, এটাও আমরা অ্যাপ্লাই করতে পারি যদি আমার ডিজাইন অনেক বেশি মডার্ন ফুটায়ভাবে দেখাইতে হয়। ঠিক আছে, তো এখানে আমরা অ্যাভেইলেবল ফন্টের কিছু কাজ দেখতে পাচ্ছি, যে ফন্ট পেয়ারিং। অ্যান্ড সবচেয়ে বেশি আমরা যেটায় ফোকাস দেই, আমার হেডলাইনটা যাতে চোখে পড়ে আর ওই হেডলাইনটা যাতে মানুষ এক চান্সে পড়তে পারে এমন কিছু ফন্ট নিয়ে আমার কাজ করতে হবে। আমি শুরুতেই হেডলাইনেই যদি একটা সিগনেচার বেসড এমন ফন্ট দিয়ে দিলাম যেটা আমার লেখাটা পড়তে আমার কষ্ট হচ্ছে, তাহলে কিন্তু আপনার ওই ডিজাইনে কেউ কোনো ইমপ্রেশন বের করতে পারবে না। ওকে, যেমন এখানে একটা সিগনেচার ফন্ট ইউজ করা হয়েছে, এটা যদিও স্প্যানিশ লেটারিংয়ে দেওয়া, বা আমি যদি এখানেও দেখি একটা ছোট করে সিগনেচার বেসড কিছু টেক্সট দেওয়া হয়েছে। এইটা অনেক সময় সিমেট্রিক্যাল ডিজাইন বোঝানোর জন্য দেওয়া হয়, বাট এমন কোনো মেজর হেডলাইন যেটা আপনার ব্র্যান্ডের সাথে কানেক্টেড, ওই সকল নামের ক্ষেত্রে কখনো সিগনেচার ফন্ট ইউজ না করাটা বেটার। ছোট ছোট ট্যাগলাইন হতে পারে, একটা সিগনেচার ওয়ার্ড হতে পারে, পাঞ্চ লাইন হতে পারে, সেটাকে আমরা সিগনেচার ফন্ট দিয়ে ফুটাইতে পারি। ঠিক আছে, আর সবচেয়ে বেশি আমরা যদি ম্যাগাজিন ডিজাইনের কথা বলি, ম্যাগাজিন ডিজাইনগুলোতে আমরা এই টাইপের ফন্ট বা এলিমেন্ট ইউজ করে থাকি। খুব সিম্পল, আমাদের এখানে হিজিবিজি কোনো ফন্টের প্রয়োজন পড়ে না, সিম্পল ফন্ট দিয়ে এই ধরনের ম্যাগাজিনের কাজগুলো করা হয়। যেমন এইগুলোকে আমরা বলে থাকি টলার ফন্ট, একটু লম্বা ফন্টগুলো। কিছুক্ষণ আগে হয়তো দেখছেন ফটোশপ লেখাটা একটু লম্বা লম্বা দেখাচ্ছে, আপনি জাস্ট যে কোনো ওয়েবসাইটে সার্চ করলেই হবে, আপনার টল ফন্ট লাগবে বা গুগলে সার্চ করবেন, আপনাকে সব ক্যাটাগরি দিয়ে দিবে। যেমন আমি যদি লিখি টল ফন্ট, এই যে আমার অলরেডি 1001-এ সবগুলো ফন্ট কিন্তু লম্বা স্টাইলের একটু। ঠিক আছে, তো আমি এগুলো থেকে একটা নিয়ে কাজ করতে পারি। তো আমরা এখন যেটা করব, পোস্টার ডিজাইনের কথা বলছিলাম ক্লাসের শুরুতেই, সেই ডিজাইনটার কাজটা আগে একটু শুরু করি। তো আমি ডিসাইড করছি যে একটা পারফিউমের প্রোডাক্ট দিয়ে আমি খুব সিম্পল একটা পোস্টার ডিজাইন করব, যেখানে আমরা ব্যাকগ্রাউন্ড মেক করব নিজেরা কাস্টমলি। দেন আমরা প্রোডাক্টটার ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা দেখাবো, আমাদের প্রিভিয়াস ক্লাসে যা যা হয়েছে। লেয়ার মাস্কের কাজ থাকবে, আর আজকের যে টাইপিংয়ের ফন্টের কাজটা, সেটা দিয়ে আমি জিনিসটাকে ফোটাতে যাচ্ছি। অ্যান্ড তার সাথে আমার থাকবে যে আমাদের ব্লেন্ডিং অপশনটা, ব্লেন্ডিং অপশন আমাদের লেয়ারের ইন্টারনাল যে জিনিসপত্র, সেটারও কিছু কাজ এখানে ইনক্লুডেড থাকবে। সো প্রথমেই আগে আমি প্রোডাক্ট অলরেডি নিয়ে রাখছিলাম, ডাউনলোড করে রাখছিলাম। তো আমি এই যেটা করব, ইমেজগুলোকে নিয়ে আসি। এখানে আমার দুইটা প্রোডাক্ট নিয়ে আসছি আমি, যেমন একটা হচ্ছে ব্যাগের ছবিটা। সো আমি এটাকে কপি করে নিই, কপি করে নিয়ে এখানে পেস্ট করে নিয়ে আসলাম। এটা আমার একটা প্রোডাক্ট। আমার এই প্রোডাক্টটার আগে দেখতে হবে ইমেজের কোয়ালিটিটা ঠিকঠাক কিনা। তো যেহেতু এটা আমি ডাউনলোড করে নিয়ে আসছি, খুব বেশি এই হাই কোয়ালিটিও না, খুব বেশি লোও না, এভারেজে চলে, ফাইন। অ্যান্ড আমি চাইলে এটা জেমিনি বা চ্যাট জিপিটিকে দিয়ে আরেকটু অপটিমাইজ করে নিতে পারি, সেখানেও আমার কোনো সমস্যা নাই, কারণ এখন মোটামুটি সবাই প্রোডাক্ট ডিজাইনগুলোতে এআই দিয়ে একটু রিফার্নিশ করে নেয় ইমেজগুলোকে। ঠিক আছে, সো প্রথমে আমার যেটা করতে হবে, এই ইমেজে যদি আমার কোনো ব্যাকগ্রাউন্ড থাকে, এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এক্স্যাক্ট আমার প্রোডাক্টটাকে নিতে হবে। সো ফার্স্টেই আমি প্রোডাক্টটার এডিটিং করব। তাহলে ইমেজটা নিলাম, আমরা যে প্রসেসটাতে ব্যাকগ্রাউন্ড রিমুভ শিখছিলাম, সিলেক্ট থেকে সাবজেক্ট অপশনে ক্লিক করব, অ্যান্ড দেখি সে ফুল সাবজেক্টটাকে কভার করে কিনা। যেটা দেখতে পারতেছি, সে ফুল সাবজেক্টটাকে সিলেকশন করছে। সো আমরা লেয়ার মাস্ক করে ফেলতে পারি, মাস্কিং করে ফেললাম, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করলাম। নিচের এই পার্টটা আমাদের হয়তো মনে হচ্ছে একটু ডিটেলসের ঘাটতি হয়ে গেছে, সো আমরা এটাকে ঠিক করতে পারি ম্যানুয়ালি, অথবা যদি বেশি হ্যাসেল মনে হয় আমরা এটা এভাবে রেখেও কাজটা করতে পারি, কারণ ইন দি এন্ড এটা কেউ বুঝবেও না যে আমরা এখানে কিছু একটা করছি, কারণ ব্লেন্ডিংয়ের বিষয় থাকে আমার এই প্রোডাক্টের ডিজাইনের কাজগুলোতে। সো এই জায়গাগুলোকে আমি আমাদের যে কুইক সিলেকশন টুল ছিল, এটা দিয়ে অল্টার ধরে ধরে আমি একটু ব্লেন্ড করায় দিচ্ছি ম্যানুয়ালি।
যত ডিটেলসে আমি একটু ফোকাস দিব আমার আউটপুটটা তত ভালো হবে। সো হোপফুলি আমি এতটুকু রাখতে পারি। এবার যদি মাস্কিং করি চলবে, কারণ আমি নিচে আরও কিছু কাজ এখানে করব। তো আমি এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেললাম। এখন আমি পুরো লেয়ারটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করি। স্মার্ট অবজেক্টে কনভার্ট করলাম যাতে এটা পুরোটা এক লেয়ারই কানেক্টেড থাকে অ্যান্ড ইমেজটার যেই কোয়ালিটি আছে ওইটাই কনসিস্টেন্ট থাকে। এবার আমি ব্যাকটাকে একটু এডিটিং করব, প্রোডাক্টটা যাতে আর একটু হাইলাইটেড হয়, ক্রিস্পিনেসটা এটাতে বেশি দেখা যায়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি, অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে এই প্রোডাক্টের কন্ট্রাস্ট অ্যান্ড ব্রাইটনেস নিয়ে আমি একটু কাজ করতে পারি, যেটা হয়তো আমাদের ফার্স্ট ক্লাসে বা সেকেন্ড ক্লাসে দেখানো হয়েছিল, আমরা লাইট এফেক্ট দেওয়া শিখছিলাম। তো ওই সেম অপশন থেকেই কিন্তু আমি কাজটা করতে পারি। আমি যেটা করব, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এটা আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে ব্রাইটনেস অথবা কন্ট্রাস্ট এই অপশনে ক্লিক করব অ্যান্ড এই লেয়ারটাকে আমি কানেক্ট করে দেব। অর্থাৎ কানেক্ট বলতে সেম এরকম ফরমেশন আসবে যে দুইটা লেয়ার কানেক্টেড আছে। তো আমি এখন এটার একটু কন্ট্রাস্টটাকে যদি ইনক্রিজ করি, একটু ডার্কার টোনে রাখবো, ব্রাইটনেস যদি বাড়াই, খুব বেশি বাড়াবো না, সামান্য 2-3 পয়েন্টের মতো করে রাখবো। আর কন্ট্রাস্টটা আমি এখানে যতটুকু বাড়ানোর আমি দিয়ে রাখছি, আমি সাপোজ 60%-এ দিলাম। এই হচ্ছে আমার আগের তুলনায় এটা একটু এমন ছিল, এটা কারেন্টলি একটু ডিপার, ঠিক আছে? গেল। নেক্সট আমি যেটা করব, আমার এই ব্যাগটার ডিজাইনটা আমি কিভাবে রাখতে চাইছি, খুব সিমেট্রিক্যাল একটা ব্যাগ ডিজাইন করব। আপনি চাইলে পিন্টারেস্ট থেকেও আইডিয়া নিতে পারেন। আমি পিন্টারেস্ট থেকেই কিছু ব্যাগের এরকম আইডিয়া দেখছি, যেখানে দেখবেন একটা লেখার উপরে এটাকে ব্যাগটাকে ঝোলানো আছে, লেখাটা হচ্ছে একটা বক্সের ভিতরে, ওই বক্সটার উপরে ব্যাগটাকে এমন পোর্শনে রাখা যেন এটা ঝুলতেছে, ঠিক আছে? সো আমি যেটা করতে পারি, আমি এরকম একটা বর্ডার আগে ক্রিয়েট করি, নতুন একটা লেয়ার নিব, নিউ লেয়ারে ক্লিক করব অ্যান্ড শেপগুলো নেওয়ার জন্য আমার এখানে টাইপ টুলের ঠিক নিচে রেক্ট্যাঙ্গেল টুল অ্যান্ড আদার্স কিছু টুলসও আমরা এখানে শেপগুলো আমরা দেখতে পারতেছি। সো আমি রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, জাস্ট এইভাবে একটা নর্মালি শেপ নিচ্ছি। এই শেপটার কালার আমি যে কোনো একটা কালারে রাখতে পারি, সাপোজ ডিপ নেভি ব্লু অথবা এরকম কোনো কালারে, বা ব্ল্যাকেও রাখতে পারি, অথবা ম্যানুয়ালি আমার যদি কালার নিতে হয় সেক্ষেত্রে এইখানে আমার কালারের বক্সটা আছে, আমি এখান থেকে নিজের পছন্দের একটা কালার নিয়ে কাজ করতে পারি। সো কেমন কালার নেওয়া, একটু গ্রিনের মধ্যে রাখি। এই হচ্ছে আমার কালারটা। এখন এই যে রেক্ট্যাঙ্গেলটাকে যে নিছি, আমি রেক্ট্যাঙ্গেলটার এজগুলো চাইলে একটু ফিক্সড করতে পারি। এজগুলো ফিক্সড বলতে আমি এই যে লেয়ারটার, এটা বাই ডিফল্ট মাউস ক্লিক করলে এখানে 4টা অ্যাঙ্কর পয়েন্ট আসার কথা, যারা আমরা ইলাস্ট্রেটরে কাজ করছিলাম আগে, ওই 4টা অ্যাঙ্কর পয়েন্ট থাকার কথা, যেটা হচ্ছে আপনার চারপাশের এজগুলো রাউন্ডেড শেপে নিয়ে আসতে পারে। তো সেটার জন্য আমরা কি করব, যদি এখানে আমাদের ওই অপশনটা না থাকে কোনো প্রবলেম নেই, আমরা ডাইরেক্টলি এই যে রেক্ট্যাঙ্গেলটার প্রপার্টিস অপশন আছে আমাদের লেয়ারের, ঠিক আছে? আমরা চাইলে উইন্ডোর এই অপশন থেকে প্রপার্টিসটা ক্লিক করলে আমি এই প্যানেলটা পেয়ে যাব। এই প্রপার্টিস প্যানেল থেকে এই যে নিচে দেখবেন 4টা বক্স দেওয়া আছে, এখানে 0 0 দেওয়া আছে, আমরা এই পয়েন্টটা ধরে আপনি নিজের মতো করে রাউন্ড করতে পারবেন যতটুকু আপনার রাউন্ড করা দরকার। আমি জাস্ট মাউসটা ক্লিক করে ধরে ডানে বামে মুভ করতেছি, এতেই কিন্তু আমার শেপটা রাউন্ডেড দেখাচ্ছে, ঠিক আছে? তো আমি আপাতত এটাকে এরকমভাবে প্লেস করলাম। তো এবার একটু হিসাব মিলে, ব্যাগটাকে আমি চাচ্ছি এই রেক্ট্যাঙ্গেল শেপটার উপরে ঝুলায় দিতে, অর্থাৎ আমার এই ব্যাগটা থাকবে রেক্ট্যাঙ্গেল শেপের উপরে। তো আমি যেটা করব, এই দুইটা লেয়ারকে কন্ট্রোল দিয়ে, এই লেয়ারটা কিন্তু এটার সাথে, সো অবশ্যই এটাকে সহ আমার সিলেকশন করতে হবে, এই দুইটা লেয়ারকে ধরে রেক্ট্যাঙ্গেলের উপরে মাউস ধরে ড্র্যাগ করে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? এখন আমার ব্যাগের পজিশনিংটা রাখতে হবে, আমি ধরলাম সেন্টারেই রাখবো, অথবা লেফট সাইডে আমি একটু টেক্সট অ্যাড করতে যাচ্ছি বেশি, এখানে ছোট ছোট কিছু ডিটেলস আমি ব্যাগের জন্য অ্যাড করতে যাচ্ছি, আর এইখানটাতে আমি ব্যাগটাকে একটু কাজ করব যাতে এটা বোঝায় যে এটা ঝুলে আছে ব্যাগটার সাথে, ঠিক আছে? তো আমি প্রোডাক্টটাকে আগে এইভাবে রাখলাম, আর ব্যাগটা যেহেতু ঝুলবে এই পোর্শনটা থাকবে আমার এটার সাথে কানেক্ট অবস্থায়, ওকে? এখন আমার কাজ করতে হবে রিমুভের কাজ। কি রিমুভ?
ব্যাগটা এইখান থেকে ঝুলে ওইটার পিছন দিয়ে যাবে, মানে এই হুকটা থাকবে এই শেপের পিছনে, তাহলেই তো জিনিসটা বুঝাবে যে হ্যাঁ এটা ওর পিছনে এটার সাথে ঝুলানো অবস্থায় আছে। তাহলে আমার যেটা করতে হবে, এই ব্যাগের লেয়ারটাকে লেয়ার মাস্ক না, আমরা লেয়ার মাস্ক করে এটা রিমুভ করতে হবে। আমরা যখন এটা লেয়ার মাস্কে ক্লিক করলাম, আমি যদি দেখাই, প্রোডাক্টটাকে সিলেকশন করলাম, লেয়ার মাস্কে ক্লিক করলাম, ব্রাশ টুল নিলাম, অ্যান্ড ব্রাশের কালারটাকে ফোরগ্রাউন্ডে ব্ল্যাকে রাখতে হবে, কারণ আমি বলছিলাম কি লেয়ার মাস্কে ব্ল্যাক কালার হচ্ছে রিমুভ করবে, হোয়াইট কালার হচ্ছে ফেরত নিয়ে আসবে, যা রিমুভ করছেন সেটা আবার ফেরত নিয়ে আসবে। তো আমি এখন কারেন্টলি রিমুভ করব। সো আমি রিমুভের ক্ষেত্রে অপাসিটিটা 100% করে দিচ্ছি যাতে ইনস্ট্যান্টলি রিমুভ হয়। আর কতটুকু রিমুভ করব, এখানে একটা বিষয় আছে। আমি রিমুভ করতে যাচ্ছি জাস্ট এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে যতটুকু এরিয়ার ব্যাগেরই হুকটা আছে। তো আমি অনেক সময় যখন কাজ করতে যাব, আমাদের কিন্তু সমস্যা হতে পারে, আমি রিমুভ করতেছি ভুল করে এই জায়গাটা নিচের এইটুকু রিমুভ হয়ে যাচ্ছে, আবার ফিক্সড করা লাগতেছে হোয়াইট ব্রাশ দিয়ে, আবার এই জায়গাগুলোকে ফিক্স করা লাগতেছে। এটা আপনার যদি সময় থাকে সেই ক্ষেত্রে আপনি আস্তে ধীরে এটার উপরে কাজ করলেন। আর যদি মনে হয় যে না আপনি এত প্যারা নিতে চাচ্ছেন না, নো প্রবলেম। আমরা প্রথম দিকে যে টুলের কাজগুলো করছিলাম, রেক্ট্যাঙ্গেল মার্কি টুল, এরিয়া সিলেকশনের টুলটা, জাস্ট ওইটা দিয়ে যতটুকু আপনি সিলেকশন করতে চাচ্ছেন সিলেকশন করবেন, ব্রাশ টুলটা নেবেন, ব্ল্যাক কালার ব্রাশে নিয়ে আপনি শুধু ওই এরিয়া থেকে এই পার্টটুকু রিমুভ করে ফেলতে পারতেছেন। আমার নিচের এরিয়াটুকুও রিমুভ হচ্ছে না, উপরের থেকেও রিমুভ হচ্ছে না। বুঝতে পারছি? আর কন্ট্রোল ডি দিলে এটা তখন ডিসিলেক্ট হয়ে যাবে। সো রিমুভ তো করলাম, এই জায়গায় আমার একটু কিছু ফিনিশিংয়ের ঘাটতি আছে, সো এটাকে আমার ম্যানুয়ালি কাজটা করতে হবে খুব আস্তে ধীরে। ব্রাশের সাইজটা ছোট করে নিব, মোটামুটি সাইজ অ্যাডজাস্ট করে জুম করে আমরা এই জায়গার কাজটা একটু ফিনিশিং নিয়ে আসতে পারি। সো আমি এখান থেকে এই পর্যন্ত নিলাম, এটা আরও জুম করতেছি। আর এটা হচ্ছে যেহেতু আমার রেক্ট্যাঙ্গুলার পার্টিকেলগুলো, সো এতটুকু আমি একটু এভাবে রাখলাম। আর উপর থেকে হালকা একটু রিমুভ হয়ে গেছে, অ্যান্ড এটা কিন্তু অনেক জুম করা আমার, প্রায় অনেকখানি। সো এই জায়গার পার্টিকেলগুলো ধরে ফিনিশিংটা ঠিকঠাক করে দিতে পারি। এবার যদি জিনিসটা একটু নর্মালি দূর থেকে দেখি, হ্যাঁ এটা বোঝাচ্ছে যে এটার হুকের সাথে এটা ঝুলানো আছে। কিন্তু এই রেক্ট্যাঙ্গেলটাকে দেখে মনে হচ্ছে এটা একটা 2D টাইপের শেপ, এটার মধ্যে কীভাবেই বা একটা এরকম ব্যাগ ঝুলাচ্ছি, কোনো একটা তো এফেক্ট দিলে এটাকে মনে হবে যে না এটা রিয়েল কোনো একটা বস্তু বা সামথিং। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলটাকে একটু গ্লসিনেস নিয়ে আসবো, বা একটু আমরা ম্যাটেরিয়াল যেটা, এই একটা ভাইব আমরা নিয়ে আসবো। তো এই রেক্ট্যাঙ্গেলের লেয়ারটাতে আমরা এখন ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে আমার লেয়ার স্টাইল পুরো একটা লিস্ট ওপেন হয়েছে। এখানে কিন্তু আমাদের অনেকগুলো কাজ আছে। তো আমার যেহেতু অবজেক্টটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, আমি এটাকে চাচ্ছি একটু রিয়েলিস্টিক মেটাল বা এই টাইপের একটা অবজেক্টের মতো এটাকে শো করাতে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি প্রথমে যেটা হচ্ছে আমাদের বেভেল অ্যান্ড এমবোস, এটাতে ক্লিক করলাম। এটা অনেক হেভি কিছু একটা হয়ে গেছে, সো আমি এটার যেই এডিটিংগুলো আছে এখানে আমি সব কিছু রিসেট করে দিচ্ছি, ফাংশনগুলো রিসেট করে দিলাম। এখন আমি ম্যানুয়ালি আমার মতো করে এটাকে সাজানোর ট্রাই করি। যেমন এটা ডেপনেসটা আমি বাড়াচ্ছি, এটার সাইজটাকে একটু এটা সফটেন করে দিচ্ছি, সাইজটা মোটামুটি একটু এরকম রেখে আমি এটা ডেপনেসটা একটু অ্যাডজাস্ট করে নিয়ে সেট করতে পারি। সফটেন, ওকে ফাইন আছে। অপাসিটি বেশি হয়ে গেছে, এটা হালকা একটু টোনে রাখবো, উপরে একটু লাইটিং শেডের মধ্যে রাখতেছি। আর শ্যাডোর ক্ষেত্রে এটা খুব বেশি রাখবো না, হালকা একটু ডার্ক টাইপের। আর অ্যাঙ্গেলটা দিয়ে কোন বরাবর আমার অ্যাঙ্গেলটা রাখবো, মানে আমার ঝুলানোর যে পার্টটা ওইটার অ্যাঙ্গেলটা আমি একটু ডিফাইন করব। সো আপনি বলটাকে ধরে আপনি এনিওয়ার এটা প্লেসমেন্ট করতে পারেন। সো আমার কাছে মনে হচ্ছে এতটুকু ফাইন চলে, বোঝা যাচ্ছে যে না আমি কিছু একটার উপরে এটাকে কি করছি, ঝুলায় রাখছি ব্যাগটাকে, ঠিক আছে? আর যদি অন্য কোনো চেঞ্জেস এখানে আনতে চাই, লাইক ইনার শ্যাডো বা ইনার গ্লো, এগুলো আমরা এই ক্ষেত্রে না ইউজ করি, সেক্ষেত্রে আমার খুব বেশি ভালো লাগবে না। তো আমি এটা ওকে দিয়ে দিব। সো আমার আগে ছিল এইরকম,
একটু সলিড শেপের মধ্যে। এখন হচ্ছে এরকম কিছুটা অবজেক্টের মধ্যে আমরা এটাকে রাখছি, ঠিক আছে। স্টিল আমি এটাতে আরও কিছু কাজ করতে চাচ্ছি, যেহেতু আমি একটা সাইডে মিনিমাল কিছু টেক্সট অ্যাপ্লাই করতে চাচ্ছি এই ব্যাগের ব্র্যান্ডিংয়ের জন্য বা সামথিং। তো সেই ক্ষেত্রে আমি এইখানে একটু গ্লসিনেস টাইপের এফেক্ট দিব। এখানেও আমার সেম জিনিসটা কানেক্ট লেয়ারের কাজ আমার করতে হবে। সো এই রেক্ট্যাঙ্গেল লেয়ারের উপরেই নতুন আরেকটা নিউ লেয়ার নিব। নেওয়ার পরে এইটাকে নিচের লেয়ারটার সাথে কিবোর্ডের অল্টার ধরে জাস্ট ক্লিক করে কানেক্ট করে দিলাম। এখন আমি এখানে গ্রিন যে কালারটা দেওয়া আছে এটার থেকে একটু ব্রাইট কালার, একটু লাইম টাইপের কালার অথবা ইয়েলো গ্রিন টাইপের যে কালার, এইটা দিয়ে আমি একটু হাইলাইট করতে যাচ্ছি। তো আমি ব্রাশ টুলটা নিলাম, ব্রাশ টুলটা নিয়ে ব্রাশের সাইজটা একটু বড় রেখে, আমার লাইটটা পড়তেছে উপর থেকে, কারণ আমি উপরে যে কাজটা করছি বেভেলের ওখানে কিন্তু ব্রাইটনেসটা উপরে বেশি। সো আমি এই জায়গা থেকে অপাসিটি এখানে সেট করলাম কত পার্সেন্ট, 70%-এর মতো। ফ্লোটা আর একটু সফট টোনে হবে, সো আমি এখানে 50%-এর মতো ফ্লোটা দিচ্ছি। আর জাস্ট এইভাবে এই জায়গা থেকে একটু গ্লোনেসটা দিচ্ছি আমার যতটুকু দরকার বা দেখতে ভালো লাগবে এরকম, ঠিক আছে। যেন মনে হচ্ছে একটা বারের উপরে এটাকে রাখা হচ্ছে, গ্রিন কালার সামথিং কোনো একটা বারের উপরে। আর যদি মনে হয় নিচের দিকে আর একটু ডার্ক রাখতে চান, শ্যাডোইশ টাইপের, সেম আপনি এই কানেক্ট লেয়ারেই আপনি ব্ল্যাক কালার অথবা ডিপ গ্রিন যে কালারটা থাকবে ওই কালারের কম্বিনেশন করে, আমরা ডাইরেক্টলি ব্ল্যাক ইউজ করব না, সেক্ষেত্রে ওটা বাজে লাগতে পারে, ডিপ গ্রিনের মতো রেখে আমি এই জায়গাটাকে একটু ডার্কিশ টোনে নিয়ে আসতে পারি, ঠিক আছে। সো পুরোটাই কিন্তু আপনার চয়েসের উপর, আপনার ভিশনের উপর, যে আপনি কিভাবে এটাকে সেট করতে চাচ্ছেন কি চাচ্ছেন না, কোন অবজেক্ট বানাতে চাচ্ছেন, পুরোটা আপনার থিঙ্কিংয়ের উপর। রেফারেন্স যেখান থেকেই নেন অবশ্যই ট্রাই করবেন রেফারেন্সের প্র্যাকটিসের জন্য। আমি বলবো রেফারেন্স যেটা নিচ্ছেন ওইটাই কপি করা ট্রাই করেন, বাট আস্তে আস্তে করে কপি করাটা বাদ দিয়ে রেফারেন্স থেকে ক্রিয়েটিভ কিছু নিউ ডিজাইন কনভার্ট করতে, ঠিক আছে। এখন এই ব্যাগটা যে আমি ঝোলানোর পোর্শনে যে রাখছি, ফাইন, ব্যাগটা যে ঝোলানো আছে, একটা অবজেক্ট বা কোনো একটা বস্তুকে যখন আমরা আমাদের ফ্লোর থেকে উপরের দিকে উঠায় নিয়ে যাই, ছায়া পড়ে কিন্তু একটা নিচের দিকে, অ্যান্ড ছায়াটা কিন্তু অনেক হালকা দেখা যায়। আপনি যত অবজেক্টটাকে উপরে নেবেন আপনার ওই বস্তুর ছায়াটা কিন্তু অনেক ছোট দেখাবে, অনেক হালকা দেখাবে। যত নিচে নিয়ে আসবেন তত ডিপ আর তত স্কেলিংয়ে বড় দেখাবে। সো আমিও এখানে একটু শ্যাডো ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি ওর ঠিক নিচের দিকে, ঠিক আছে। সো নিচের দিকে যেহেতু আমার এই ব্যাগের নিচের লেয়ারে কাজ করতে হবে, তার মানে যেখানে আমি কানেক্ট লেয়ারের কাজটা করছি এই ব্যাগের নিচে নতুন আরেকটা আমি লেয়ার ক্রিয়েট করব। আমরা প্রত্যেকটা কাজ এখানে আলাদা আলাদা লেয়ার বেজে কাজ করতেছি। এখন আমি ব্রাশ টুল নিব, শ্যাডোর কালারটা ব্ল্যাকেই রাখবো, ব্রাশ সাইজটা একটু মোটামুটি ছোট সাইজের মধ্যে নিলাম। অপাসিটি এখানে কারেন্টলি আমি 55%-এ নিচ্ছি, ফ্লো 50-এ আছে। আমি জাস্ট এটাকে কি করতে পারি, সেন্টারে বা যে কোনো একটা জায়গায় এক দুইটা ক্লিক করলাম জাস্ট। এখন আমি আমাদের মুভ টুল নিয়ে, এটা কিন্তু আমার শ্যাডোর যেই সার্কেলটা মাত্র ক্রিয়েট করছি, মুভ টুল নিয়ে এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে কিবোর্ডের শিফট ধরে জাস্ট এভাবে চ্যাপটা করে নিয়ে আসবে, জিনিসটা দেখাবে এরকম। শিফট ছাড়া যদি আমি টান দিই এটা কিন্তু চ্যাপটা হবে না, কিন্তু শিফট ধরে যখন টান দিব তখন কিন্তু শেপটা এরকম উপর নিচ অবস্থায় চ্যাপটা শেপে আসবে, ঠিক আছে। এখন আমি এটাকে যদি ছোট রাখতে চাই মোটামুটি একটু ছোট রাখতে পারি, অবজেক্টের ঠিক নিচ বরাবর। অপাসিটি যদি মনে হয় আমার আর একটু কমানো দরকার, আমি চাইলে এই লেয়ার প্যানেল থেকেই 75% অপাসিটির মতো করে রাখতে পারি, বা আমাদের যতটুকু এটা উপরে উঠছে ততটুকু। সো এখানে আমি 80% অর 90%-এর মতো দিয়ে রাখলাম। জিনিসটা আমরা এভাবে করি, এই একটা প্রসেস। আর যদি আপনি এরকম আলাদা করে শ্যাডোটাকে ধরে চ্যাপটা করার কোনো ঝামেলা না যেতে চান, সেক্ষেত্রে অল্টারনেট সেম নতুন একটা লেয়ারেই নেবেন। নেওয়ার পরে আপনি ব্রাশটার মডিফিকেশন আমরা শিখছিলাম, ব্রাশটাকে আমি এই যে অপশনটা এটাকে ধরে ব্রাশটাকে চ্যাপটা করে ফেলতে পারি। এরপর ডাইরেক্ট আপনি জাস্ট ক্লিক করলেও কিন্তু আপনার সেম জিনিসটাই
করতে পারতেছেন, তবে সেই ক্ষেত্রে আপনার আবার আলাদা লেয়ার থাকা অবস্থায় এটাকে আপনি এভাবে শ্রিঙ্ক করতে পারতেছেন। এই সেম কাজ, যে যেভাবে ইউজ করবেন আপনাদের চয়েসে, ঠিক আছে? তো আমি কারেন্টলি এটাকে এই পোর্শনে রাখলাম। এখন লাস্ট যেটা আমার করতে হবে, নিচের এই ব্যাগের পার্টটা, যেহেতু আমার একটা অবজেক্ট নিচ থেকে উপরে তোলা হচ্ছে, আর লাইটিংটা প্রোডাক্টের মূল ছবিতে লাইটিংটা যেমন ছিল, আমি যদি এটার অপশনটা একটু অফ করি ব্রাইটনেসের কন্ট্রাস্টের, এখান থেকে আমার লাইটটার রিফ্লেকশনটা আসছে, এই জায়গাটা কিন্তু অনেক ডার্ক টোনে আছে। সো আমি আরেকটু যদি কাজ করি এখানে, আমি ওর উপরে একটু ব্ল্যাক কালারের ডার্ক টোন অ্যাপ্লাই করব। এর জন্যও কিন্তু আমার সেই কানেক্ট লেয়ার নিয়েই কাজ করতে হবে। দ্যাট মিন্স এই ব্যাগের প্রোডাক্টের উপরে নিউ আরেকটা লেয়ার, এটা অটোমেটিকলি দেখতেছেন কানেক্ট হয়ে গেছে, কারণ ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টের অপশনটা কিন্তু এখানে কানেক্টেড আছে। তো আমি ব্রাশ টুলটা নিব, এটাকে আবারও আগের শেপে নিয়ে যাই, ব্ল্যাক কালারই আছে, আমি জাস্ট এটার অপাসিটি বাড়ায় দিব 75-এ, জুম ইন করে এই জায়গাটাকে একটু ডার্ক রাখতে পারি। যদি ভালো না লাগে রিমুভ করে দিব, যদি বেটার লাগে তাহলে অবশ্যই আমরা ডার্ক শেপে নিয়ে আসতে পারি। আর যদি এই জায়গাটা মনে হয় আরও ব্রাইট করা দরকার, কালারের উপর আপনার হোয়াইট কালার দিয়ে নেবেন, হালকা হালকা করে এখানে জাস্ট হোয়াইট কালার অ্যাপ্লাই করতে হবে, খুবই হালকা, কারণ বেশি দিলে তখন সেটা দেখতে আবার একটু অন্যরকম লাগবে। সো এখানে খুব বেশি আমি অ্যাপ্লাই করব না, হালকা একটু এরকম দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এইভাবে করে আমরা সবগুলো লেয়ার এখন কি করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলবো, যাতে পুরোটা এক লেয়ারে কানেক্টেড থাকে। রেক্ট্যাঙ্গেলটাকেও আমরা চাইলে এফেক্ট অফ করে রাখতে পারি, অন করেও রাখতে পারি। অ্যান্ড এফেক্ট যখন আমি অফ করে দিচ্ছি, খেয়াল করে দেখবেন বেভেল এমবোস অফ করার পরেও কিন্তু আমার অলমোস্ট একটা যে এমবোস টাইপের এফেক্ট সেটা কিন্তু রয়ে গেছে। এটার কারণ হচ্ছে কানেক্ট লেয়ারে আমরা যখন এই গ্রিন কালারের আলাদা প্রলেপ দিছিলাম, উপরে ব্রাইট নিচে একটু ডার্ক কালার, সেটার কিন্তু খুব বেশি ডিফারেন্স আপনি পাবেন না। সাইড থেকে হয়তো একটু ডিফারেন্স থাকবে, বাট অলমোস্ট কাছাকাছি কিন্তু আমার শেপটা বোঝা যাচ্ছে, ঠিক আছে? তো আমি এই দুইটাকেও কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিচ্ছি, পুরাটা আমার এখন এক লেয়ারে হয়ে গেছে। এখন আমি ওর পিছনের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে একটু কাজ করব। ব্যাকগ্রাউন্ড আমি যেহেতু এখানে গ্রিন অবজেক্ট ইউজ করছি, সো আমি একটু ট্রাই করি এই গ্রিনের মধ্যেই কোনো একটা ব্যাকগ্রাউন্ড রাখার। সো আমি জাস্ট এরকমভাবে নিলাম, আর লাইট গ্রিন ভালো লাগবে না, ডিপ গ্রিনের মধ্যে যদি নেই, আর এটার উপরে যদি একটু ফোকাল টাইপের কোনো এফেক্ট দিতে চাই, লাইম কালারের মধ্যে ব্রাশটার সাইজ একটু বড় করে নিব, নট ব্যাড। তখন কিন্তু আবার এই জিনিসটা ব্যাকগ্রাউন্ডের সাথে সুইটেবল লাগবে না। সেই ক্ষেত্রে আমরা তখন কি করি, এটা আমি জাস্ট একটা কপি রাখলাম, আমি ওটাকে জাস্ট কি করব, হোয়াইট কালার একটা রেক্ট্যাঙ্গেল বসাই দিব সেম জিনিসটাতে। এটা আমার পুরাটা এখন হোয়াইট কালার দিলে এটা একটা মিনিমাল শেপে চলে আসবে। আমি যদি এটা চেঞ্জ করি, লেয়ার অপশন, আমি এখানে এই জিনিসটা ফুল হোয়াইট কালার করে দিব, আর এই অপশনগুলো রিমুভ করে দিব। ডান। এখন আমি চাইলে এখানে আমার টেক্সট অ্যাপ্লাই করতে পারি। আর মেইন ইমেজ রিমুভের ক্ষেত্রে একটু এখানে ইস্যু ছিল, আমার অবজেক্টের এই ভিতরের হোয়াইট ব্যাকগ্রাউন্ডের কিছু পার্ট রয়ে গেছিলো, সেগুলো আমরা খেয়াল করে অবশ্যই দেখব। ম্যাজিক ইরেজার টুল দিয়ে আমরা ইনস্ট্যান্ট সেগুলোকে রিমুভ করে দিতে পারি। ম্যাজিক ইরেজার টুল দিয়ে আপনি অবশ্যই দেখছিলেন যে আমরা সলিড কালার ব্যাকগ্রাউন্ড ইনস্ট্যান্ট ওয়ান ক্লিকে রিমুভ করা পসিবল। আর লাস্টলি আমরা এখানে কিছু টেক্সট অ্যাপ্লাই করতে পারি, যেমন ব্র্যান্ডের নাম হতে পারে, দেন হচ্ছে কোনো ডিটেলস হতে পারে ব্যাগের। সো আমরা একটা টাইপ টুল নেই, একটা টেক্সট অ্যাপ্লাই করি, ব্যাগের কোনো একটা ব্র্যান্ডের নাম সার্চ করি, সাপোজ এখানে কি দেওয়া আছে, চার্লস অ্যান্ড কিডস ব্যাগিট, সাপোজ ব্যাগিটটা ইউজ করি। তো এখানে টাইপ করব ব্যাগিট, লিখলাম। ফন্টটা আমি এখানে ব্ল্যাক ইউজ করব হোয়াইটের উপরে কারেন্টলি, চাইলে ব্ল্যাক থেকে একটু চারকোল ব্ল্যাক যেটাকে আমরা বলি ওই কালারও আমরা রাখতে পারি। সো এখানে যেহেতু আমার ব্যাগটার
নাম থাকবে, ফন্ট আমি খুবই সিমেট্রিক্যাল, এই যে যেমন পপিন্সের মধ্যে আছে, বা সিগনেচার যদি দেই সেক্ষেত্রে আবার সমস্যা হতে পারে কারণ কেউ বুঝবে না, ঠিক আছে, এরকম থাকবে জিনিসটা। দূর থেকে যদি দেখি আমার কিন্তু ব্র্যান্ডিংয়ের নামটা এরকম আসতেছে না। তো আমি যেটা করব, বিল্ড টিল্টিং নামের একটা ফন্ট আছে, একটু টল ফন্ট টাইপের, অথবা এখানে গন্ডেন্স ডেমো ছিল, আর একটা ফন্ট ছিল হেদার গ্রিন, যদি এটা থাকে, ইয়েস এটা আছে, হেদার গ্রিনটা আমি বেশি ইউজ করি এই সকল ডিজাইনের ক্ষেত্রে। সো আমি ব্যাগিট নামটাকে সাপোজ এভাবে দিচ্ছি, আর এই সাইডে ছোট ছোট করে কিছু ইন ডিটেলস টেক্সট, সেটার জন্য আমি ইউজ করি পপিন্স সবচেয়ে বেশি, পপিন্সের রেগুলার ভার্সনটা, ডিজায়ার্ড কোনো একটা টেক্সট লিখে দিচ্ছি, ডিজায়ার্ড হ্যান্ডব্যাগ, এরকম সামথিং টেক্সট। এটাকে হোয়াইটে রাখবো কারণ গ্রিনের সাথে ব্ল্যাক কালার থেকে হোয়াইট কালারটা বেশি কন্ট্রাস্টি হবে। ডিজায়ার্ড হ্যান্ডব্যাগ, টেক্সটটাকে কপি নিচ্ছি, অল্টার ধরে রেখেই আপনি যে কোনো অবজেক্ট যখন ড্র্যাগ করবেন সেটা কপি নিয়ে নেওয়া হয়ে যায়। সো এখানে ফর লিখলাম লেখাটাকে, আর ফর লেখার টেক্সটটাকে আলাদা নিয়ে ওমেন লেখাটা লিখলাম। এই ওমেন লেখাটাকে আমি এখন একটু স্টাইলিশভাবে রাখতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি সিগনেচার ফন্ট অ্যাপ্লাই করে দেখতে পারি যে কোনটা বেটার লাগে। সো এটা একটা স্টাইলের আছে, আমি যদি একটু এখানে নিয়ে আসি, এটা আর একটা স্টাইলের, এটা একটু বড়, দেন এখানে আরেকটা ছিল, এটা আরেক রকমের, আমি চাইলে এটাকে রাখতে পারি, ঠিক আছে। সো ফর ওয়েমেন লেখাটাকে আমি প্রোডাক্টের এইভাবে রাখলাম, আর এটাকে বড় করে দিয়ে একটু অ্যাঙ্গেল ওয়াইজ রাখতে পারি। এই ডিজাইনটার যে মেইন রেফারেন্স ইমেজটা দেখছিলাম ওইটার থেকে আমি পুরোটা একটু চেঞ্জ নিয়ে আসছি এখানে, টেক্সটিংয়ের ওখানে কোনোটাই আপনার এখানে সেম ছিল না। সো ফর ওমেন এখানে লিখলাম, দেন আপনি চাইলে এই ব্যাগের ইন্টারনাল যদি ডিটেলস থাকে, যেমন হ্যান্ডব্যাগের ম্যাটেরিয়ালটা কিসের, এই স্টিলটা কোন ইয়ার, লেদারের কিনা, আপনি চাইলে পয়েন্ট আউট করে করে সব ডিজাইনে অ্যাপ্লাই করতে পারেন। আর এখানে আপনি প্রাইজিংটা দিতে পারেন, অথবা কোম্পানির কোনো কিউআর কোড যদি থাকে আপনি চাইলে সেখানে কিউআর কোড টাইপের ইমেজ দিতে পারেন, ঠিক আছে। সো ওভারঅল যেই প্রসেসগুলো আমরা ফলো করলাম এখানে কিন্তু সব কিছুই ম্যানুয়ালি ছিল, সবটুকুই আপনি প্রসেস কমপ্লিট করার পরে আমরা ক্লায়েন্টকে ফাইনাল একটা প্রিভিউ ইমেজ এই পিএইচডি সহ প্রোভাইড করে থাকি নর্মালি। অ্যান্ড এটা আমরা শুধু ক্লায়েন্টের জন্য না, অলওয়েজ একটা ব্যাকআপ থাকার জন্য। সেটা কি, এই পুরো ডিজাইনটার একটা ইমেজ প্রিভিউ এই লেয়ারেই আমরা ক্রিয়েট করি। সেটা কিভাবে, কিবোর্ডের কন্ট্রোল শিফট অল্টার ই এই চারটা বাটন প্রেস করতে হবে। ক্লাস টাইম আমি হয়তো সেকেন্ড আরেকটা লিঙ্ক দিয়ে দিতে পারি 9 মিনিটের মধ্যে, তখন আরেকটা আমরা ডিজাইনের কাজ দেখাবো ইনশাল্লাহ। টাইমারটা চেক করে নিলাম। সো কন্ট্রোল অল্টার শিফট ই এই চারটা বাটন যখন প্রেস করব, আমার এই যতগুলো লেয়ারের কাজ এখানে করা হয়েছে পুরো কাজটারই একটা ইমেজ প্রিভিউ এখানে চলে আসছে। এই অবস্থায় রেখে আমরা চাইলে এটার জেপিজি এক্সপোর্ট করে ক্লায়েন্টকে দিতে পারি। যদি কোনো চেঞ্জেস হয় আমরা সরাসরি লেয়ারে চেঞ্জেস করব না, মানে করব, তবে এই জিনিসটাকে তখন সরায় নেব। এটা হচ্ছে আমরা ইমেজটার ফাইনাল এডিটিং যদি করা লাগে সেই ক্ষেত্রে এই লেয়ারটা ক্রিয়েট করি। ফাইনাল এডিটিং বলতে আমরা ইমেজটাকে যখন সিলেকশন করলাম, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার এই অপশনটাতে ক্লিক করব, তখন পুরো ইমেজটাতে আমার এডিটিং হবে। নর্মালি যখন আমরা এই ক্যামেরা র ফিল্টার দিয়ে কাজ করতে যাব দেখবেন লেয়ার বাই লেয়ার সিলেক্ট হচ্ছে, ফুল ইমেজ হচ্ছে না, ঠিক আছে। সো আমি এখান থেকে ক্ল্যারিটি, টেক্সচার এগুলো নিয়ে একটু কাজ করতে পারি যদি আমার মনে হয়, টেক্সচারটা ইনক্রিজ ডিক্রিজ করেও দেখতে পারি। দেন হচ্ছে আমার কন্ট্রাস্ট ইনক্রিজ ডিক্রিজ নিয়ে কাজ থাকতে পারে। টোটালটাই আপনার আউটপুটের ওপর, আপনার কাছে কেমন লাগতেছে সেই আউটপুটের ওপর আপনি একটা চেঞ্জেস আনতে পারেন। আর লাস্টে ফাইল সেভ করব, কন্ট্রোল এস প্রেস করলেই আপনার ফাইল ক্রিয়েট হবে। সো আমরা এখানে ব্যাগ 01 দিয়ে ফাইলের নামটা সেভ করলাম।
আর ইমেজ হিসেবে যখন সেভ করব, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ ক্লিক করলাম। একটু ওয়েট করতে হবে কারণ এটা প্রসেস নেয়। এই হচ্ছে আমি ইমেজ আকারে সেভ করতে পারি। ইমেজের ফরম্যাট যদি জেপিজিতে রাখেন সেই ক্ষেত্রে অবশ্যই কোয়ালিটি একদম হায়েস্ট যেটা থাকবে 100% সেটাতে দিয়ে রাখবো। আমি নর্মালি পিএনজিতে রাখি, সেক্ষেত্রে কোয়ালিটিটা একটু বেটার থাকে। আর যদি আমার এই ইমেজের আশেপাশে কোনো ব্যাকগ্রাউন্ড থাকে সেটা অটোমেটিক্যালি ট্রান্সপারেন্ট হয়ে যায়। যেমন এখানে আমি প্রিভিউটা দেখতেছি, দুই সাইডে একটু সাদা ট্রান্সপারেন্ট, তার মানে ওখানে আমার ক্যানভাসের এক্সট্রা বাড়তি যে জায়গাগুলো সেগুলো রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি লাস্টে এখানে কোনো অপশন চেঞ্জ করবো না, অবশ্যই ট্রান্সপারেন্সি অপশনটা টিক দিয়ে রাখবো আর এটাকে এক্সপোর্ট করে ফেলবো। যদি এটাকে এখন সেভ করি, আমার ইমেজ কিন্তু এখন পুরাটাই সেভ হয়ে গেছে। অ্যান্ড এটা কোথায় সেভ করছিলাম, এখানেই হয়তো, রিফ্রেশ দিয়ে নেই। এই যে ব্যাগের ইমেজটা ইমেজ আকারে চলে আসছে। ঠিক আছে, তো আমি এখন সেকেন্ড আরেকটা ক্লাস লিঙ্ক দিয়ে দিচ্ছি গ্রুপেই। কাইন্ডলি আমরা ওই লিঙ্কটাতে আরেকবার জয়েন করব, কারণ নেক্সট যে ডিজাইনটার কাজ দেখাবো এটাও মোটামুটি সময় লাগবে। সো এটার অলরেডি টাইম যেহেতু শেষের দিকে, তাই আমরা সেকেন্ড আরেকটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। ঠিক আছে, রেকর্ডিংটা পজ রাখছি, ক্লাস লিঙ্ক। নেক্সট লাস্ট যেই ডিজাইনের কাজটা দেখাবো সেটা হচ্ছে আমার একটা পারফিউমের প্রোডাক্ট নিয়ে। সো আমি যদি সেটার ফাইলটা সেমভাবেই ক্রিয়েট করি, ফাইল থেকে নিউ, অ্যান্ড মাপটা দেওয়া ছিল 1080x1350, সেম ইয়াতেই নিয়ে আসলাম। আমরা ইমেজটাকে নিয়ে আসি। ইমেজটাকে নিয়ে আসবো কীভাবে, ডাইরেক্টলি ফাইল থেকে প্লেস এমবেডেড এই অপশনটাতে যদি ক্লিক করি, তাহলে আমি সরাসরি আমার যে প্রোডাক্ট ইমেজ সেটাকে নিয়ে আসতে পারতেছি। যেমন এটা হচ্ছে আমার পারফিউমের প্রোডাক্টের ইমেজটা। ওকে, এইটাকে আগেই সেম আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে হবে। সো আমি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, সিলেক্ট থেকে সাবজেক্ট ক্লিক করলাম, সে পুরোটাকে সিলেকশন করছে, হোপফুলি ঠিকঠাকভাবেই করছে, খুব বেশি সমস্যা হয় না, একটু চেক করে নিব। যদি সব ঠিকঠাক থাকে দেন আমরা লেয়ার মাস্ক করে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম। দেন আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, আমি আমার প্রোডাক্টের ইমেজ পেয়ে গেছি। এখন আমার এই প্রোডাক্টের কালারটার অনুযায়ী আমার টেক্সটের কালার হবে, ডিজাইনে আমি এখানে কাজটা করব। সো সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি, প্রোডাক্টটাকে অ্যাঙ্গেল অবস্থায় আমি পাইছি ছবিটা, সো এটাকে সোজাও রাখতে পারি। সোজা অবস্থা রাখলে বুঝাবে যে আমি প্রোডাক্টটাকে একটা ফ্লোরের মধ্যে রাখছি, এরকম কিছু। তো যেটা করা যায়, যদি একটু আইডিয়া করি, প্রোডাক্টটাকে অ্যাঙ্গেলেই রাখলাম। ঠিক আছে, প্রোডাক্টটা অ্যাঙ্গেলেই থাকলো, আমি ওকে এমনভাবে প্লেস করব যেতে বোঝা যাবে ও ফ্লোটিং অবস্থায় আছে কিছুটা, অথবা মাটি টাচ করে আছে, এরকম একটা ফরম্যাট আমি ওকে সাজাতে চাচ্ছি। আর টেক্সটার কিছু কাজ এখানে রাখতে পারি। ব্র্যান্ডিংয়ের জন্য যদি টেক্সটটা সেট করি, একটা লেখা যাবে পারফিউমের পিছন দিক থেকে, বোতলটার পিছন সাইড থেকে, আরেকটা হচ্ছে সামনের সাইড থেকে। ঠিক আছে, আমি এভাবে আসলে জিনিসটা সাজাতে চাচ্ছি। তো আগে আমি ব্যাকগ্রাউন্ডের কাজটা করে নিই। ব্যাকগ্রাউন্ড এটা যেহেতু লেয়ার লক করা আছে, আমি লেয়ারের এই লক বাটনে ক্লিক করে এটা আনলক করে নিলাম। এখানে ব্লু যে কালারটা, আমি কালারটা যদি চেঞ্জ নিয়ে আসি, এই ব্লুটা দিয়ে যদি অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে অনেক বেশি ম্যাচ হয়ে যাচ্ছে। আর যদি এইটার উপরে এই যে নিচের ব্রাইট কালার, এটা দিয়ে যদি গ্লোনেসটা দেখাতে চাই, তাহলে নতুন আরেকটা লেয়ার নিয়ে সেম আইড্রপার টুলটা দিয়ে আমি এই কালারটা আগে সিলেকশন করে নিলাম, ব্রাশ টুল দিয়ে আমি জাস্ট ক্লিক করে দেখতে পারি যে এটা ভালো লাগে কিনা। অ্যান্ড আমাদের এই পোস্টার ডিজাইন বা প্রোডাক্টের যখন ডিজাইনের কাজগুলো আমরা করি, এখানে কিন্তু এক চান্সে আমাদের পারফেক্ট আউটপুটটা কিন্তু কখনো আসে না, আসবেও না। আপনার নিজের ধরে ধরে বুঝে বুঝে অ্যাপ্লাই করে করে দেখতে হবে কোনটা সুইটেবল হচ্ছে বা যাচ্ছে। রেফারেন্স ইমেজ যেটা দেখতেছেন ওইটাই কপি করতে গেলেন, ওটার উপরে যখন কাজ করবেন তখন আরও কিছু আইডিয়া আপনার আসতে পারে। লাইক আমি আমার
আইডিয়া থেকে যদি বলি, আমি এখন যে একটা গ্লোনেস এখানে দিছি হোয়াইটের উপরে, মানে যে কালারটা আমার বোতলটাতে ছিল সেটার তুলনায় প্রোডাক্টটা, হ্যাঁ, ফুটতেছে ভালো, বাট কিছু একটা মিসিং যেটা আমার এই পারফিউম জিনিসটাকে ফুটাচ্ছে না। লাইক পারফিউম জিনিসটা কি বুঝাচ্ছে? একটা স্ট্রং ফ্রেগনেন্স, একটা এলিগেন্সি বুঝাবে, একটা মুড ক্রিয়েট করবে, এমন টাইপের কিন্তু আমি এখানে কিছু পাচ্ছি না। তার মানে কি, আমার এখানে ফুল প্ল্যানটা আবার চেঞ্জ আমার করতে হতে পারে বা আমি করব। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড যতটুকু বানাইছি জিনিসটা আউটপুট ভালো লাগতেছে না, ওকে ফাইন, আমি প্ল্যান চেঞ্জ করে ফেলবো। এইরকম করে আপনার কন্টিনিউয়াসলি দেখতে হবে যে বেস্ট আউটপুট কোনটাতে আপনি পাচ্ছেন। সো কারেন্টলি এখন আমি যতটুকু করছি এটার উপরেই ট্রাই করবো জিনিসটা মেক করার। সো আমি এখানে আরেকটু যেটা করতে পারি, এই যে এফেক্টটা দিছি এটার ব্রাইটনেসটা আরেকটু বাড়াইতে পারি। সো এখানে 100% যদি দেই, ব্রাশটাকে একটু ছোট করে হালকা একটু দিতে পারি, অথবা একটু বেশি হয়ে গেছে, থাক দরকার নেই, আগে যেরকম ছিল এরকমই বেটার। হুম, রাখলাম। এখন সেম আমার প্রোডাক্টের ডিটেলিংস একটু কাজ করতে হবে। সো আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, আর সাথে সাথে এই যে কানেক্ট, এটাকে কানেক্ট করে দিব। কন্ট্রাস্টটা যদি একটু ইনক্রিজ ডিক্রিজ করতে চাই করা যেতে পারে, ব্রাইটনেস বাড়ালেও না বেশি হয়ে যায়, সামান্য পরিমাণে দিব, খুব বেশি দিব না। ঠিক আছে, আর একটু যদি কাজ করতে চাই এটাতে, সেই ক্ষেত্রে যেটা করতে পারি, কালার অ্যান্ড স্যাচুরেশন যেটা, সেটা নিয়েও করা যেতে পারে। আমি যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করি, এখানে হচ্ছে হিউ স্যাচুরেশন নামের একটা অপশন আছে। হিউ স্যাচুরেশন অপশনটা হচ্ছে আমার, সরি এটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, এটা কানেক্ট করে নিতে হবে আগে, কানেক্ট করে নিলাম। হিউ স্যাচুরেশনটা হচ্ছে আমার এই প্রোডাক্টের অরিজিনাল যে কালারটা ওইটার থেকে হালকা আমি একটু টোন আপগ্রেড করতে পারি, কালারের টোনটাকে নিয়ে কাজ করতে পারি। যেমন আমি যত ব্যাককে নিব কালার কিন্তু পুরো প্রোডাক্টের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, যত সামনে নিব আবার অন্য কালারের প্রোডাক্ট হচ্ছে। সো এভাবে করে আমরা অনেক সময় প্রোডাক্টের কালার চেঞ্জ করে থাকি। সো এই ক্ষেত্রে খুব বেশি চেঞ্জেস আনবো না, জাস্ট হালকা একটু এটাকে ডিপ করে দিচ্ছি। স্যাচুরেশন একটু ফুল বাড়াই দিলে আবার সিলভার এরিয়াগুলো পার্পেলিশ হয়ে যাচ্ছে। সো এটা একই 2%-এর মতো রাখবো। লাইটনেস যত বাড়াবো যত কমাবো, লাইটনেসের আমার এখানে কোনো কাজ নেই, সো এটা 0% দিয়ে রাখবো। গেল। থার্ড, আমার যদি মনে হয় লেভেলের কাজটা, লেভেলস হচ্ছে এই ইমেজটার আউটপুটটার ডিপনেস কতটুকু থাকবে। যদি এটা বাড়াই দিই তাহলে ডার্কের মধ্যে আমার আউটপুটটা দিচ্ছে বেশি, যদি এই পাশ থেকে এটা বাড়াই তাহলে লাইটের মধ্যে আমার আউটপুটটা দিচ্ছে বেশি। তো আমি খুব বেশি না, হালকা একটু নিয়ে নিচ্ছি। এটা যে আপনার অলওয়েজই করতে হবে ম্যান্ডেটরি এমন কিন্তু না, আমি চাইলে এগুলো ছাড়াও কাজ করতে পারি। বাট ইম্পর্টেন্ট বা মডার্ন টাইপের ডিজাইনগুলোতে ডিটেলসের এই জিনিসগুলো আসলে বেশি সবাই ফলো করে থাকে অ্যাজ এ ডিজাইনার, প্রিমিয়াম লেভেলের ডিজাইন আমরা যখন করে থাকি। ঠিক আছে, সো আমি আপাতত এই অপশনগুলো রাখলাম। এইটা পুরাটাই আমি এখন স্মার্ট অবজেক্ট করব না, এখন আরেকটা প্রসেস দেখাবো যেটা আপনার এই লেয়ারগুলো আলাদাই থাকবে, বাট আপনি যখন প্রোডাক্টটাকে মুভ করবেন সবগুলো একসাথেই মুভ করবে। এটাকে আমরা বলি লেয়ার লিঙ্ক করা। সেটা কীভাবে? কিবোর্ডের কন্ট্রোল ধরে রেখে একটা, দুইটা, তিনটা, চারটা, আমার টোটালি চারটা লেয়ারকে আমি সিলেকশন করলাম। মাউসের রাইট ক্লিক করব, এখানে আমার লিঙ্ক লেয়ার্স নামের একটা অপশন আছে। এখন এই অবজেক্টটাকে আমি সরাসরি ইমেজ থেকে যখন মুভ করব, একসাথে কিন্তু চারটাই মুভ করতেছে, চারটা লেয়ারই কিন্তু লিঙ্ক করা। সো আমার এই এফেক্টগুলোও কিন্তু এই অবজেক্ট থেকে সরে যাচ্ছে না। বুঝাতে পারছি? তো আমার প্রোডাক্টের আমি কাজটা করলাম, এখন এটাকে আর কিভাবে মডিফাই করা যায়। আমি বলছিলাম ব্যাক সাইড থেকে একটা টেক্সট আমি রাখতে চাচ্ছি, সামনের দিকে একটা টেক্সট রাখতে চাচ্ছি। ওকে, গুড। তাহলে আমি আগে একটা টেক্সট রেডি করি, যেমন টেক্সটের কালারটা একটু ডিপ কালারের মধ্যে নিব, নেভি ব্লু এই টাইপের। সো এখানে সাপোজ লিখলাম এলিগেন্ট, এলিগেন্ট এরকম একটা টেক্সট, এটাকে এভাবে রাখলাম। আরেকটা এই টেক্সটেই কপি নিয়ে এটাকে জাস্ট চেঞ্জ করে দিব। কি বুঝাবো, কি টাইপের টেক্সট দেওয়া যেতে পারে? ফ্রেগ্রেন্স, সাপোজ এরকম একটা টেক্সট দিয়ে দিলাম। ঠিক আছে, ফ্রেগ্রেন্স অ্যান্ড এলিগেন্ট এরকম সামথিং দিচ্ছি।
এখন ফন্টের আমার একটু চেঞ্জ আনতে হবে। আমি চাচ্ছি সিগনেচার যেই ফন্টটা সেটা এলিগেন্সির ক্ষেত্রে থাকুক, প্রবলেম নেই, বাট ফ্রেগরেন্স লেখাটা বা এখানে ব্র্যান্ডিংয়ের নাম হতে পারে। সো আমি এইখানে একটু বোল্ডিশ টাইপের ফন্ট ইউজ করব, মানে একটু মোটা অক্ষরের ফন্টগুলো। তো অলরেডি আমার এখানে যে ফন্টগুলো ছিল গন্ডেন্স ডেমো, এটা হতে পারে। সো আমি এই টাইপের ফন্টটা রাখতে পারি, এটাকে বড় করে আমার যতটুকুর দরকার আমি এটাকে এক্সটেন্ড করে রাখলাম। আর এই ফন্টটাকে আমি আমার প্রোডাক্টের পিছনে নিয়ে যাব, হেডলাইনের যেটা ধরে প্রোডাক্টের পিছনে নিয়ে যাচ্ছি, আর এটাকে একটু উপরে তুলে দিচ্ছি, ঠিক আছে। আর এলিগেন্টটাকে আমি এইভাবেই রাখবো নাকি একটু অন্যভাবে রাখলে বেটার লাগবে? আচ্ছা ওকে, আপাতত পরে ধরি। এখন আমি ফন্টের কালারটা যেটা দেওয়া আছে এটা বাদে যদি হোয়াইট দেই কেমন দেখাবে? নট ব্যাড, খারাপ লাগতেছে না, ব্লুইশের মধ্যে হোয়াইটটা ভালো ফুটতেছে। আর যদি এলিগেন্টার, না এলিগেন্ট আপাতত পরেই চিন্তা করি, আগে একটা একটা করে দেখি, তাহলে বুঝতে পারবো। এখন আমি যেটা করতে পারি, আমার এই ফন্টটাতে হালকা একটু গ্রেডিয়েন্টের টাচ দিতে পারি, যেই আগের ডিপ নেভি ব্লু কালারটা এই ফন্টে ছিল ওইটার মতো করে যদি একটা এফেক্ট দেওয়া যায়, সেই ক্ষেত্রে সেম কানেক্ট লেয়ারের কাজটাই আমরা করব। টেক্সটের উপরে নতুন লেয়ার নিব, এটাকে কানেক্ট করব অল্টার ধরে রেখে, ব্রাশ টুল নিব। অলরেডি আমার এই কালারটা এখানে অ্যাপ্লাই করা আছে, আমি জাস্ট অপাসিটিটা একটু হালকা করব 65%-এর মতো, আর এটার উপরে জাস্ট এভাবে ড্র্যাগ করব। অ্যান্ড খুব ভালো লাগতেছে না, যেটা আশা করছিলাম ওইটার থেকে অনেক বাজে লাগতেছে। সো যদি এরকম ড্র্যাগ করি অথবা ফুল যদি একটা ব্লুইশ কালার নিয়ে আসি এটাতে, নট গুড, ভালো লাগতেছে না। সো আমি এখানে গ্রেডিয়েন্ট এফেক্টটা না দেওয়াটাই উত্তম, খুব সিম্পল লাগতেছে। অথবা যেটা করা যেতে পারে আরেকটা জিনিস, সেটা হচ্ছে প্রোডাক্টের পিছনে যদি আমি একটা ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করি, একটা শ্যাডো যদি আমি দিতে চাই, সেই ক্ষেত্রে আমি প্রোডাক্টের লেয়ারটা সিলেকশন করব, এটার ব্লেন্ডিং মোডে চলে যাব, ডাবল ক্লিক করলেই এই যে লেয়ার অপশন বা ব্লেন্ডিং মোড আমরা দুইটাই একই নামে বলি, ড্রপ শ্যাডো লাস্ট অপশনটা, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার যদি বাই ডিফল্ট কোনো চেঞ্জেস থাকে আগে আমি রিসেট করে নিচ্ছি। রিসেট করে নিয়ে প্রোডাক্টটার শ্যাডোটাকে আমি এখান থেকেই কিন্তু ম্যানুয়ালি ধরে মুভ করাতে পারতেছি। এই অপশনটা যতক্ষণ ওপেন আছে আমি এখানে যে চেঞ্জেসটা শ্যাডোর আমি নিজের মতো করে ম্যানুয়ালি এটার প্লেসমেন্টটা ফিক্স করতে পারতেছি, ঠিক আছে। সো আমি তাও আরেকবার রিসেট করলাম, রিসেট করে এবার হালকা একটু এদিকে মুভ করব, সামান্য। এখন এই জায়গার ওর স্প্রেডনেসটা, মানে কতটুকু এটা ছড়াবে, সাইজটা একটু ব্লারিনেস দেখানোর জন্য, ডিস্টেন্স কোন বরাবর থাকবে কি থাকবে না, যেটা আমরা ম্যানুয়ালি করছি ওইটা আপনি চাইলে এই লেভেলটাকে মুভ ইন মুভ আউট করে করতে পারেন। সো আমি সাইজটাকে একটু ভিজিবল করলাম, স্প্রেডটা সামান্য একটু রাখতে চাচ্ছি, অপাসিটি একটু হালকা 50%-এর মতো নিলাম, অ্যান্ড ওকে। একটু স্প্রেডটার সাইজটা একটু ব্লারিনেসটা আমি রাখতে চাচ্ছি, অপাসিটি যদি আমি 35-এ নিয়ে যাই, ওকে ফাইন, নো প্রবলেম, ঠিক আছে। খুব হালকা একটা এফেক্ট এখানে আমি ড্রপ শ্যাডো দিয়ে চাইলে দিতে পারি। আর যদি মনে হয় আপনি প্রোডাক্টের উপর সরাসরি শ্যাডোটা ক্রিয়েট না করে ওই শ্যাডোটার এই জায়গায় আমার শ্যাডোর দরকার নেই, সাপোজ আমি এই জায়গার শ্যাডো চাইলে রিমুভ করতে পারি, এইটা কিন্তু আমি এখন কারেন্টলি এইখান থেকে শ্যাডোটা রিমুভ করতে পারবো না এফেক্টের জন্য। যেটা করব, আমি এই লেয়ারটারে আরেকটা কপি নিয়ে নিব, কন্ট্রোল জে দিয়ে এই লেয়ারের আরেকটা কপি নিয়ে নিচ্ছি। এবার নিচের যে লেয়ারটা আছে এটাকে আমি ফুললি ব্ল্যাক কালার করে দিব। কিভাবে? সেম লেয়ার স্টাইল থেকে কালার ওভারলে দিব, কালারটা হয়ে যাবে টোটালি ব্ল্যাকে। অ্যান্ড আমি যদি একটু মুভ করতে চাই এটা আবার মুভ হবে না, সো এটা ওকে দিয়ে দিব। এবার আমি আস্তে আস্তে করে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এটাকে একটু সাইডে সরাতে পারি। এটার কি কালার আদৌ অ্যাপ্লাই হয়েছে একটু চেক করতে হবে। ও আচ্ছা, লিঙ্ক করা ছিল যার কারণে এটা হচ্ছিল না। সো আমি এটা আনলিঙ্ক করে দিলাম সব লেয়ারটা।
এটাও আনলিঙ্ক করি। এখন যদি আমি দেখি মুভ করায়, আমি কিন্তু এখানে ব্ল্যাক কালার যেটা পুরা প্রোডাক্টেরই ব্ল্যাক একটা লুক বের করে নিয়ে আসলাম। এখন আমি ওর উপরে ম্যানুয়ালি ব্লার এফেক্টটা দিব। কিভাবে? ফিল্টারে যাব, ফিল্টার থেকে ব্লারে গিয়ে গজিয়ান ব্লার দিব। এবার এটাকে আমরা রেডিয়াসটা আমাদের প্রয়োজন অনুযায়ী ইনক্রিজ ডিক্রিজ করতে পারি যতটুকু আমার দরকার। ঠিক আছে, সো আমি এখানে 6 দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমার যেই জায়গায় শ্যাডোর দরকার নাই, আমি চাইলে এখন এটা রিমুভ করতে পারি। কি করব? সিম্পলি লেয়ার মাস্কে ক্লিক করব, ব্ল্যাক কালার ব্রাশ নিব, যেখানে আমার শ্যাডোর প্রয়োজন নেই বা হালকা শ্যাডো থাকবে ওই জায়গাটা থেকে আমি আস্তে আস্তে করে রিমুভ করে দিব। যেটা আমি যদি ওই এফেক্ট অপশন থেকে ড্রপ শ্যাডোতে কাজ করতাম, তখন কিন্তু ম্যানুয়ালি আমি শ্যাডোতে এইরকম প্রসেসটা ইউজ করতে পারতাম না। সো ফরমেশন এক এক সময় এক একটা ইউজ আমার কন্টিনিউসলি করা লাগবে। কোনটায় বেটার আউটপুট পাচ্ছি আমি নিজেও বলতে পারবো না, এটা অ্যাপ্লাই করতে করতে আপনি পাবেন। ঠিক আছে, তো টেক্সটটাকে আমি এই ফরম্যাটে রাখলাম। আমি এখন এলিগেন্ট লেখাটাকেও যদি হোয়াইট ফন্টে নিয়ে আসি, এটাকে আমি একটু অন্যরকম স্টাইলে নিব, লাইক এটা একটু ছোট এরকম থাকবে এই পোর্শন ওয়াইজ বাদে। লেখাটাকে যদি এভাবে নিয়ে আসি, এখন আমি চাচ্ছি লেখাটা ফিল অবস্থায় আছে, মানে আমার এখানে সব কিছু ভরাট। আমি এটাকে একটু আউটলাইন বেসড রাখতে যাচ্ছি, জাস্ট ফর ট্রায়াল। তো আমি যেটা করব, এই লেখাটার যে ফিল অপশনটা আছে এখানে দেখবেন লেয়ারে, এই লেয়ারটার এখানে ফিল অপশন দেওয়া, এটা টোটালি 0 করে দিয়ে এন্টার দিয়ে দিব। লেখাটা এখানেই আছে, বাট ফিল যেহেতু 0 করে দিয়েছি এখানে কিচ্ছু দেখা যাবে না। আমি জাস্ট চাচ্ছি ওর আউটলাইনটা, যেটাকে আমরা স্ট্রোক লাইন বলে থাকি। সো অ্যাগেইন সেই লেয়ার স্টাইলে চলে যাব। লেয়ার স্টাইল থেকে আমি এখানে কি করব, স্ট্রোক অপশন লেখা আছে, স্ট্রোকে ক্লিক করব, অ্যান্ড এটা বাই ডিফল্ট রিসেট করে দিই, কালারটাকে হোয়াইটে নিয়ে যাই। তখন আমরা ঠিক এরকম একটা স্ট্রোক টাইপের ফন্ট পেয়ে যাচ্ছি। বাট সিগনেচার ফন্টগুলোর ক্ষেত্রে আমরা ট্রাই করব এই এফেক্টটা না দেওয়ার, এটা বেশি স্যুট করবে। উপরে যে আমরা হেডলাইনের যে বোল্ডিশ কিছু ফন্ট, ওই ক্ষেত্রে এটা বেশি সুইটেবল থাকবে। যেমন আমি যদি এখন দূর থেকে এটা দেখাই, খুব বেশি আমার এটা অ্যাট্রাকটিভ লাগতেছে না। আমি কিন্তু এখানে সব কিছুই দেখাচ্ছি, লাইক কোনটাতে আমার ভালো লাগবে, ভালো লাগবে না, কেন এটা ভালো লাগবে না, এ টু জেড ডিটেলসে আমার কিন্তু এখানে আলোচনা চলতেছে। সো একটু লম্বা লেকচার যদি মনে হয়, প্লিজ কাইন্ডলি বলবেন যে আজকে এই পর্যন্তই দেখেন, এর বেশি দেখেন না, প্র্যাকটিস করার সময় দিতে হবে, ব্লা ব্লা, ফ্রিলি বলতে হবে। আর সমস্যা থাকলে অবশ্যই কোয়েশ্চেন করতে হবে, কারণ আজকে থেকে কিন্তু আমি টাস্ক দিয়ে দিব। অ্যান্ড অবশ্যই আমাদের এই যে দুইটা ফাইল, যেটা আগের যে কাজটা ছিল এটার যে র ফাইলটা, আর এখন যেটা আমি বানাচ্ছি এটার র ফাইল কিন্তু আপনাদেরকে প্রোভাইড করে দিয়ে দেওয়া হবে জাস্ট বোঝার জন্য। প্র্যাকটিস হোমওয়ার্ক কীভাবে দিতে হবে সেটা আমি আপনাদেরকে গ্রুপে ইন ডিটেলস বলে দিব ইনশাল্লাহ। আর আমি একটু মাঝখানে বলি, আমাদের ওয়েবসাইট বেস সব কিছু আমরা কাজ যেহেতু করব, ওয়েবসাইটের ফুল একটা টিউটোরিয়াল ভিডিও আমি রেডি করে রাখছি, জাস্ট ওটাতে কিছু জায়গায় একটু কাটশাট করতে হবে, ওইটার প্রসেস চলতেছে, বিকালে আজকে রেডি করে ফেলছিলাম। এটা হোপফুলি ইনশাল্লাহ আগামীকালকের মধ্যে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, সো সব কিছুই আপনাদের ডেটা, আপনাদের কোন কোন সফটওয়্যার লাগবে, সফটওয়্যার ইনস্টলেশন প্রসেস, সব আপনার ওই ওয়েবসাইটে আপনাদের স্টুডেন্টের নিজস্ব একটা ড্যাশবোর্ড থাকবে, সেখানে আপনারা নিজেদের মতো সব কিছু বের করে নিয়ে আসতে পারবেন। ওকে, তো ব্যাক টু ডিজাইন। এখানে এলিগেন্ট লেখাটাকে আমি এভাবে না দিই, স্ট্রোকের মতো করে না দিই, অন্যভাবে রাখতে পারি, অথবা একটা রেফারেন্স খুঁজি। চলেন আমরা পারফিউমের যে ডিজাইনগুলো আছে একটা রেফারেন্স থেকে টেক্সটার ফরমেশনটা কিভাবে সাজাতে পারি সেটা দেখব। টেক্সট টেক্সট টেক্সট, যেমন এখানে শ্যানেলের ব্র্যান্ডিং ফন্ট, এটা এইভাবে আমরা রাখতে পারি। যেমন পারফিউমের ওই যে পিছনে দেখবেন হালকা করে একটা সিগনেচারের মতো দেওয়া আছে, খুব হালকা করে প্রিমিয়াম সেন্ট এরকম একটা লেখা থাকতে পারে। ঠিক আছে, সো আমরা চাইলে যেমন এটা যেভাবে করা আছে, চাইলে আমরা এই জিনিসটা রেডি করতে পারি। যেমন মনে হচ্ছে এটাকে কেউ ফিতা বা দড়ি দিয়ে, অথবা এটাতে অনেক ক্লিয়ার বোঝা যাবে, ফিতার মতো একটা এফেক্ট দিয়ে এখানে পারফিউমটাকে ধরে রাখা হয়েছে, এরকম কিছু আমরা চাইলে এটা মেক করতে পারি এটার উপরেই। সো আমি জাস্ট
একটা লাইন দিয়ে আমি আজকে এটা দেখাবো। এলিগেন্ট লেখাটাকে এই নিচে ওরে রেখেই দিই, ও আর খুব বেশি আমার কাছে এই মুহূর্তে ইম্পর্টেন্ট না। সো এটাকে যেমন আছে ওইভাবে রেখে দিই ছোট্ট করে, এই সাইডে থাকলো, ভালো থাকুক। সো এখন আমরা এই শেপটা তৈরি করব, রিবনের টাইপের শেপটা, রেফারেন্স এই রেফারেন্সটা, ঠিক আছে। সো এটা কীভাবে তৈরি করতে পারি, নিউ একটা লেয়ার নিব, ফার্স্টেই নতুন একটা লেয়ার নিলাম। আমরা অবশ্যই সেকেন্ড ক্লাসে পলিগোনাল ল্যাসো টুল নিয়ে কথা বলছিলাম, যেটা দিয়ে আমরা স্ট্রেট লাইন করে সিলেকশন নিতে পারি, রাইট। তো আমরা সেম স্ট্রেট লাইন করে সিলেকশন নেই। যেমন আমি এই পয়েন্ট থেকে, আমি একটু যদি আরেকবার দেখে নেই, যদি এটাকে ফলো করি, এটা একটু ভিজিবল বেশি, আমি যদি এইভাবে করে এইভাবে একটা লাইন টানবো, ওকে ফাইন। আমি এই পয়েন্ট থেকে এই 2 3 এইখান থেকে এই পর্যন্ত একটা সিলেকশন করলাম। সিলেকশন করার পর অল্টার ব্যাকস্পেস বা কন্ট্রোল ব্যাকস্পেস দিয়ে আমি আমাদের যে ফোরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালারের যে অপশনটা, সেটা দিয়ে এই জায়গাটাকে ফিল করে দিচ্ছি, ঠিক আছে। সো আমি এই পোর্শনটা তৈরি করলাম। নেক্সট এটার পিছনের দিক থেকে আরেকটা রিবনের এফেক্ট আমার থাকবে। সো আমি চাইলে এটারই কপি নিয়ে নিতে পারি, সরাসরি কপি নিয়ে তো এটাকে অ্যাঙ্গেল করে দিয়ে আমি এটার কালারটা একটু চেঞ্জ করব, ব্রাইট অন্য কালারে নিয়ে যাই যাতে চোখে পড়ে। এটাকে না, কপিতে না, কপিতে এটার পোর্শনটা ভালো আসবে না, আমি ম্যানুয়ালি আরেকবার ট্রাই করি। নতুন লেয়ার নিয়ে এখানে যেহেতু একটু অ্যাঙ্গেল আছে, সো অ্যাঙ্গেলটাকে আমি আবার কপি নিয়ে অ্যাডজাস্ট করতে পারবো না, অনেক লেন্দি প্রসেসে চলে যাবে অ্যান্ড ভেজাল হবে। সো শুরুতে এত ভেজালের জিনিস দেখাবো না। তো এই পয়েন্ট থেকেই একটা, দুইটা, এখান থেকে তিনটা স্ট্রেট লাইন করে যদি ধরি, এই তো আমি এটাকে এভাবে মিলালাম, এটার সিলেকশনটা আমি করে দিচ্ছি, এটার কালারটাও এই কালারে আমি রাখলাম, কন্ট্রোল ডি, ঠিক আছে। এখনও কিন্তু কোনো আউটপুট এখানে আমরা বুঝতে পারতেছি না যে আদৌ এটা কি হয়েছে, মানে বুঝাচ্ছে কিনা। তো আমি যেটা করতে পারি, এই দুইটা জিনিসটাকেই আমি একটু আমার প্রোডাক্ট লেয়ারের নিচে টেনে নিয়ে যাব, মানে প্রোডাক্টের পিছনেও থাকবে, একটা থাকবে সামনে আর একটা থাকবে পিছন দিকে। তো এইটাকে সামনে না দিয়ে আমরা নিচেরটাকে এটাকে এভাবে রাখতে পারি। যদি রেফারেন্সটা দেখি, এইটা সামনে আসছে, ওইটা পিছনে চলে যাচ্ছে, এইটা সামনে আসছে, ওটার থেকে ওদিকে পিছনে চলে যাচ্ছে, ওকে ফাইন। আমার ব্র্যান্ডিংয়ের নামটা যদি একটু কভার হয়ে যাচ্ছে, নো ওয়ারিস, আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নিই, করলাম। আর এটাকেও চাইলে আর একটু নিচে নামায় দেখতে পারি, এখান থেকে এটা আর একটু স্ট্রেচ করলাম, বেটার। এখন আমার যা কাজ এখানে দেখানো হবে সেটা পুরাটাই কানেক্ট লেয়ারের কাজ, কারণ এই কানেক্ট লেয়ার দিয়ে আপনি এটার, যেমন এখানে একটু গ্লসিনেস দেখতে পারতেছেন, রিবনের এফেক্ট দেখতে পারতেছেন, পুরাটাই আপনার কালার কম্বিনেশনের উপর। সো আমার এখানে ব্লু কালার, যেহেতু আমি একটু ব্রাইট কোনো কালার নিব, ফার্স্টে এটার উপরে কাজ করি, সেম কানেক্ট লেয়ার কানেক্ট করলাম, একটু অ্যাকোয়াটিক টাইপের কালারে যদি নিতে চাই হালকা। এখন আমি ব্রাশ টুল নিব, অপাসিটি 75-এ রাখতেছি, ফ্লোটাকে আমি একটু বাড়াবো 60%-এর মতো, ব্রাশ সাইজটা একটু ছোট করে আমি চাইলে হালকা হালকা করে এই জায়গাতে অ্যাপ্লাই করতে পারি, খুব বেশি দিব না, জাস্ট যতটুকু আমার মনে হবে দিলে ভালো লাগতে পারে, ঠিক আছে। আর যদি মনে হয় যে না হয় নাই, রিপিট, বারবার রিপিট করব। সো আপনি যদি সাজেশন নেন, এই জায়গার থেকে একটু ডিপ আসতেছে, এখানে লাইট, এখানে ডিপ, এখানে লাইট, সো আমি যেখানে আমার ডিপনেস থাকবে ওখানে আমি একটু ডিপ কালারের টোন দিব, ব্লু এর মধ্যে একটু ডার্ক টোনে থাকবে, আর এই জায়গাগুলোতে একটু আমি এভাবে ব্লেন্ড করে দিতে পারি প্রোডাক্টের কালারটার সাথে, হালকা একটু ইনক্রিজ করলাম। আমি আবারও কালার চেঞ্জ করে দিয়ে লাইট কোনো কালার টোন নিব, চাইলে ব্রাশটাকে একটু অ্যাঙ্গেল ফরম্যাটেও রাখতে পারি, ঠিক আছে। সেম আমার
এটার ক্ষেত্রেও আমি করব, নিচেরটার ক্ষেত্রেও আমার এই সাইডটা একটু ডার্ক থাকবে, এই সাইড থেকে হালকা একটু ব্রাইট থাকবে। সো একই প্রসেস, নো চেঞ্জ। যদি এই সাইডটা থেকে হালকা একটু লাইট টোনে নিয়ে আসি, আর এখান থেকে যে কালারটা নিয়েছিলাম আইড্রপার দিয়ে কপি করলাম, এই সাইডটা একটু ডার্ক করে দিব। ঠিক আছে। আর লাস্টে যদি আমি এখানে রেফারেন্স অনুযায়ী যদি ফলো করি, আর একটু ব্রাইট দিলে ভালো হয়। এই জায়গায় যদি একটু ব্রাইট করতে চাই, হ্যাঁ এটা এই লেয়ারটাতে, এটার উপরে থাকবে। ব্রাইটটা করার কারণ হচ্ছে আমার এফেক্টটার রিবনটার গ্লসিনেসটা বোঝানোর জন্য, আর তেমন কিছু না, খুব বেশি অ্যাপ্লাই করব না আর কি। বেটার। সো আমি রিবন দিয়ে যেন হচ্ছে পারফিউমের বটলটাকে ধরে রাখা হচ্ছে বা টান দেওয়া হচ্ছে, এরকম টাইপের এফেক্ট কিন্তু খুব ইজিলি এখানে মেক করতে পারতেছি। ঠিক আছে। অ্যান্ড লাস্টলি আর কিছু এটাতে করব না, আমি জাস্ট এটাতে কি করব, কন্ট্রোল শিফট অল্টার ই দিয়ে ফুল ইমেজের প্রিভিউ নিয়ে নিচ্ছি। এখন একটু গ্লো টাইপের বা একটা ব্রাইট টোন, কিছু জায়গায় লাইটিংয়ের গ্লোনেসটা বেশি থাকতেছে, এরকম এফেক্ট আমরা চাইলে দেখাতে পারি, বাট সেটা আজকের ক্লাসের জন্য না, সেটা হচ্ছে নেক্সট ক্লাসের জন্য। আমি আপাতত যেটা করতে পারি, ক্যামেরা র ফিল্টারিং থেকে ফুল ইমেজের প্রিভিউটার এডিটিং করতে পারি। যদি মনে হয় এডিটিংয়ের প্রয়োজন করব, নতুবা দরকার নেই। যেমন ক্ল্যারিটি বাড়ায় দিলে কিছুটা বেটার লাগতে পারে, বা টেক্সচার কম বেশি করলে। টেক্সচারটি একটু সফটনেসের মধ্যে রাখলাম, ওকে দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার ফুল ইমেজের প্রিভিউটা। তো সিম্পল একটা আমাদের প্রোডাক্ট, একটা প্রোডাক্টের ইমেজ, সাথে অ্যাড করলাম টেক্সট অ্যান্ড ওভারঅল কালার মিক্সড করে আমরা চাইলে এরকম খুব সিমেট্রিক্যাল মিনিমাল টাইপের প্রোডাক্ট ডিজাইন খুব ইজিলি তৈরি করতে পারি। সিম্পল যে পোস্টারগুলো সাধারণত বিগিনার থেকে আমাদের প্র্যাকটিসটা করানো হয়। সো আপনারা এই দুইটা প্রোডাক্টের A to Z ফাইল, এটার সম্পূর্ণ পিএইচডি ফাইলটা আমি দিয়ে দিব, এটা দেখে দেখে আপনারা প্র্যাকটিসটা করবেন। অ্যান্ড বাকি প্রসেসগুলো কিভাবে আপনাদের সাবমিশন করতে হবে ডেডলাইনের আগে। আগামীকালকেও ক্লাস হবে অবশ্যই রাত 9টার দিকে। আগামীকালকে নিউ টপিক নিয়ে কথা বলবো। আপনাদের এই দুইটা টাস্কের সাবমিশন ডেডলাইন হচ্ছে নেক্সট ফ্রাইডের মধ্যে। ক্লাস শুরুর 1 মিনিট আগ পর্যন্ত আপনাদের সাবমিশন টাইম থাকতেছে। ঠিক আছে। সো অবশ্যই আমি এটার ফিডব্যাক দেখবো সবার কাছ থেকেই। যারা আজকে ক্লাসে প্রেজেন্ট হয়নি, আজকে অ্যাটেন্ডেন্স অনেক কম, হয়তো সামনে ঈদ আছে, তো ঈদের বিষয়টা একটু চিন্তা করে আমি হয়তো একটা বন্ধের ডেডলাইন দিয়ে দিব, তো সেই সময় করে আপনারা কাজটা করলেন, প্রবলেম নেই। ঠিক আছে। আর রেকর্ডিং রাত্রে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর আগামীকালকে আপনারা হচ্ছে ফুল আমাদের ওয়েবসাইটের A to Z রিভিউ সহ একটা ভিডিও পেয়ে যাবেন, টিউটোরিয়াল ভিডিও হিসেবে। ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই ক্লাস। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।